দেখ, লাস্ট চ্যাপ্টারের এমসিকিউ বাকি, এটা হলেই শেষ হয়ে সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর শেয়ার ক্যাপিটাল বা ইস্যু অফ শেয়ার, যাকে আমরা বলি। ঠিক আছে, বলছে প্রথম কোশ্চেন বলেছে হু আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির মালিক কাকে বলে। দেখ কোনো অপশন দেখ। শেয়ার হোল্ডারকে বলা হয় কোম্পানির মালিক, আর কোনো দেখতেই হবে। কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডার, ঠিক আছে। শেয়ার হোল্ডারকে বলা হয় কোম্পানির মালিক, আর কিছু দেখতে হবে। হয়ে গেল। রাইট মেরেতে পেন্সিল দিয়ে রাইট মার, বা খাতায় লিখে রাখ, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো, কিন্তু পেন ইউজ করবি না বইতে। হ্যাঁ, বইতে পেন ইউজ করিস না, কারণ পরবর্তী সময় তুই মুছে করতে পারবি মনে করার জন্য। ঠিক আছে তো, এই জন্য কেন বললাম বলতো, খাতায় লিখে রাখলে সুবিধা। তার বাড়িতে তার কেউ তার গার্জিয়ান থাকলো, দাদা দিদি বাবা মা, কাউকে বলবি কোশ্চেনটা ধরো, আমি বলতে পারি কিনা। ঠিক আছে তো, সে ধরতে পারলো, বুঝলি, তোর নিজস্ব সুবিধা হয়ে যাবে। আর দেখে করলে অসুবিধা হবে, তো এই বুঝতে পারি না। বা তুই নিজেও বাড়িতে সেলফ স্টাডি, মানে একটা ধর নিজে একটা সেলফ এক্সাম, যাকে বলে নিজে নিজে এক্সাম দিতে পারি ভাই। একটা খুললি পেজটা, খুলে নিজের মতন করে একটা টাইম নিলাম, রাইট মেরে দিল, পেন্সিল দিয়ে রাইট, সুবিধা হবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখ, দ্য কোম্পানি ইন হুইচ অ্যাট লিস্ট 51% অফ দ্য শেয়ার আর ওন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট ইজ কল্ড। ওই কোম্পানিকে কি কোম্পানি বলা হয়? গভর্নমেন্ট কোম্পানি বলে দিল, গভর্নমেন্ট কোম্পানি। গভর্নমেন্ট কোম্পানি মানে সরকারি কোম্পানি কাকে বলে জানিস? সরকারি কথা তুই 11-এ পড়েছিলি বিজনেস স্টাডিজ। সরকারি কোম্পানি কাকে বলে? যদি কোনো কোম্পানির মালিকানা যদি ম্যাক্সিমাম যদি সরকারের হাতে থাকে, মানে 51%-এর বেশি যদি সরকারের হাতে থাকে, তখন তাকে বলে সরকারি কোম্পানি। বুঝতে পারলি? 51%-এর বেশি থাকে, তাহলে অ্যান্সার হবে কি গভর্নমেন্ট কোম্পানি। 3 নম্বর কোশ্চেন বলছে দ্য কোম্পানি হুইচ ক্যান ইনভাইট দ্য পাবলিক। ওই কোম্পানিকে কি কোম্পানি বলে? যেই কোম্পানি পাবলিককে ইনভাইট করে টু সাবস্ক্রাইব টু ইট শেয়ার ক্যাপিটাল ইজ কল্ড। ঠিক আছে, যে কোম্পানি সবাইকে ডাকে, বলে কি আমার কোম্পানির শেয়ার কেন, শেয়ার কেন, আমার কোম্পানিতে ইনভেস্ট করো, তাকে কি কোম্পানি বলে? পাবলিক কোম্পানি। যেমন ধর প্রাইভেট কোম্পানি কিন্তু সবাইকে ডাকতে পারে না। পাবলিক কোম্পানি মনে করে, তোরা মনে করার চেষ্টা কর, একটা প্রাইভেট কোম্পানি, কথা 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 বলি, একদম কথা নয়, ভালো করে বোঝাচ্ছি শোন। প্রাইভেট কোম্পানির মিনিমাম মেম্বার কতজন? 2 জন হয়, তাই তো। মিনিমাম মেম্বার 2 জন, আর ম্যাক্সিমাম কতজন? বল, 2 থেকে কতজন? 2 থেকে 200 জন, 2 থেকে 200 জন, তাই তো। 2 থেকে 200 জন, মিনিমাম 2 আর ম্যাক্সিমাম 200। আর পাবলিকের কত? মিনিমাম 7 আর ম্যাক্সিমাম আনলিমিটেড। তাহলে সবাইকে ডাকতে পারে কোন কোম্পানি? তুই নিজেই বলতে পারি, পাবলিক কোম্পানি। 4 নম্বর কি বলছে, হোয়াট শুড বি মিনিমাম নাম্বার অফ মেম্বার অফ প্রাইভেট কোম্পানি। এইমাত্র বললাম প্রাইভেট কোম্পানির মিনিমাম মেম্বার কত হয়? 2 জন। প্রাইভেট মানে ঘরোয়া কোম্পানি, মিনিমাম মেম্বার কতজন হয়? 2 জন। তারপর বলেছে কি, হোয়াট শুড বি দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার অফ পাবলিক কোম্পানি। পাবলিকের মিনিমাম মেম্বার কত? এইমাত্র বললাম 7 জন। 5-এরটা সব বিজনেস এসে পড়েছিল এগুলো। তারপর 6 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ দ্য কোম্পানি। কোম্পানির মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনটা জানিস তোরা কেউ? হ্যাঁ, মোয়া। কি বললাম? মোয়া, MOA, মোয়া, MOA, মোয়া। মোয়াকে কি বলা হয়? মোয়ার ফুল ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তাহলে কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে মোয়া। এটা মাথায়, কোম্পানির ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে মোয়া, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মানে কোম্পানির স্মারকলিপি। বাংলায় বলা হয় কোম্পানির স্মারকলিপি। বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মিনিমাম সাবস্ক্রিপশন। মিনিমাম সাবস্ক্রিপশন তোদের এমনি পড়িয়েও ছিলাম, তোদের এই থিওরিটা শর্ট কোশ্চেন। মিনিমাম সাবস্ক্রিপশনকে বাংলায় বলে ন্যূনতম চাঁদা। ন্যূনতম চাঁদা কতটা টাকা ন্যূনতম আদায় করতে হবে, নাহলে কোম্পানিটা হবেই না, চলবেই না। 90% অফ দ্য ইস্যুড অ্যামাউন্ট, 90% অফ দ্য ইস্যুড অ্যামাউন্ট লেখা ছিল। ঠিক আছে, বিলিযোগ্য মূলধনের 90% তোকে কালেক্ট করতেই হবে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, এটা মাথায় রাখবে, দেয় কিন্তু পরীক্ষায়। মিনিমাম সাবস্ক্রিপশন বলতে কি, কোম্পানি মিনিমাম 90% অফ দ্য ইস্যুড অ্যামাউন্ট। ঠিক আছে, মনে থাকবে তো এটা। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 7-এরটা কি বললাম? কোন কোম্পানির মিনিমাম সাবস্ক্রিপশন বলতে কি বোঝায়? মিনিমাম সাবস্ক্রিপশন বলতে বোঝায় তোর যত টাকা ইস্যু করা হয়েছে, যতটা ইস্যু করা যায় 90% হচ্ছে মিনিমাম সাবস্ক্রিপশন। এত হতেই হবে, না হলে কিন্তু যার যার টাকা তাদেরকে আবার ফেরত দিয়ে দিতে হবে। 90% কালেক্ট করতে হবে, নাহলে যার যার টাকা তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, তাহলে কোম্পানি আর চালু হবে না। তারা বলছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার, এই মতো বললাম পাবলিকের ম্যাক্সিমাম নাম্বার কত বল। বলছে পাবলিক কোম্পানি, বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার অফ পাবলিক কোম্পানি। কোশ্চেনই তো ভুল দিয়েছে এখানে, তাই না? এটা কোশ্চেনটা লেখা হচ্ছিল প্রাইভেট কোম্পানি।
পাবলিক কোম্পানি হবে না, ঠিক আছে? এটা পাবলিক কোম্পানি হবে না, কারণ দেখ এটা দেখ পাবলিক কোম্পানি মতো বললাম তো, পাবলিক কোম্পানি ম্যাক্সিমাম কত বললাম, আনলিমিটেড বললাম না? তাহলে যদি এটা যদি পাবলিক কোম্পানি কোশ্চেন যদি আমি ঠিক মনে করি, তাহলে অপশন ভুল দিয়েছে, অপশন ভুল দিয়েছে, তাই তো? তাহলে এখানে কি হওয়া উচিত বল, ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার অফ পাবলিকের জায়গায় কি হবে, এটা প্রাইভেট। পাবলিকের জায়গায় কি লিখবো, এটা আমি কোশ্চেনটা ধরে লিখে রাখ প্রাইভেট, ঠিক আছে? কোশ্চেন লিখে রাখ প্রাইভেট। তা প্রাইভেট কোম্পানি ম্যাক্সিমাম মেম্বার কত বল, 2 থেকে, মানে মিনিমাম 2 আর ম্যাক্সিমাম কত, 200 জন, 200 জন। তাহলে স্যার 200 তো দেয়নি, আগে 50 ছিল, এখন নতুন আইনে 200 হয়েছে। নতুন আইনে মনে কর কি বললাম, আগে 50 ছিল, আগে আগে ছিল কত জানি, আগে ছিল মিনিমাম 2, ম্যাক্সিমাম ছিল 50। নতুন যে আইন এসে 2013 সালে যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, ওখানে 50টাকে চেঞ্জ করে 200 করে দিয়েছে, 50টা চেঞ্জ করে 200 করে দিয়েছে। তার মানে কি লিখবো, কাটতে হবে না, 50 পাশেই, 50-এর পাশেই লেখ নিউ 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 লিখে রাখ, নিউ অ্যাক্ট, নিউ অ্যাক্টে কত হয়েছে, 200। তাহলে মনে থাকবে, বুঝতে পারলি ব্যাপারটা, আগে 50 ছিল এখন 200 হয়েছে, বুঝতে পারলি তো? আগে 50 ছিল এখন 200 হয়েছে, আগে 50 ছিল এখন 200 হয়েছে। যদি ওর পরীক্ষার অপশন যদি 50 দেয়, 200 দিল, তখন তুই 50-এ রাখতে দিস, বুঝতে পারলি? তার মানে ভাববি তুই পুরোনো ফরম্যাট মেনটেন করে কোশ্চেন সেট করেছিস। বলছে হোয়েন শেয়ার অ্যাপ্লিকেশন মানি ইজ রিসিভ, যখন অ্যাপ্লিকেশন মানি রিসিভ করা হয়, এটা তো জানিস। এবার দেখ অঙ্কে আসছে, অঙ্কে ঢুকছে। যখন অ্যাপ্লিকেশনের মানি রিসিভ করা হয়, তখন জার্নাল কি করতে, কে বলবি? শেয়ার অ্যাপ্লিকেশন টাকা পেলে জার্নাল কি করতাম, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, এটাই তো জার্নাল হয়। এবার দেখো কোশ্চেনটা পর, হোয়েন শেয়ার অ্যাপ্লিকেশন মানি ইজ রিসিভ, কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করিস, শেয়ার অ্যাপ্লিকেশনকে ক্রেডিট করি। তাই লিখে দে, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, 9টা এ, 10-এরটা তোরটা তোর কাছেই রাখ, দিতে হবে, ট্রান্সফার করতে হবে না, তোর কাছেই রাখ। 10-এরটা, হোয়েন শেয়ার আর অ্যালটেড হুইচ অ্যাকাউন্ট ক্রেডিটেড, ঠিক আছে? হোয়েন শেয়ার আর অ্যালটেড, যখন শেয়ার অ্যালট করা হয়, ভালো করে শুনুন, শেয়ার বল, জার্নাল বল, যখন শেয়ার অ্যালট করা হতো, তখন কাকে ডেবিট করতাম, কাকে ক্রেডিট করতাম, জার্নাল বল না, প্রথম জার্নাল বল। যখন ইস্যু অফ শেয়ার করতাম, প্রথম জার্নাল কি করতাম স্যার, প্রথম জার্নাল ছিল প্রথমে অ্যাপ্লিকেশন মানি, কোম্পানি কি হতো, কোম্পানি ফর্ম জোগাড় করতো, কোম্পানি তো ফর্মের টাকা কালেক্ট হতো, কি হতো, প্রথম জার্নাল হতো ব্যাংক অ্যাকাউন্ট একটু শেয়ার অ্যাপ্লিকেশন। এটা দেখ, আজকে তুই যদি কোনো কোম্পানির মালিক হতে যাস, তাহলে তোকে কি হতো, ফর্ম ফিল আপ করতে হবে। তুই যদি ফর্ম ফিল আপ করিস, তাহলে কোম্পানিতে ফর্ম জমা করবে, ফর্ম জমা করলে কোম্পানিতে টাকা আসবে, টাকা আসলে কি হবে, ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন। তারপর কোম্পানি তোকে কি দেবে, শেয়ার দেবে, শেয়ার দিলে জার্নাল কি হতো, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। এই শেয়ার দেবে মানে শেয়ার অ্যালট করবে, তা শেয়ার অ্যালট করলে জার্নাল কি হলো, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার ক্যাপিটাল। এবার কোশ্চেন ফর কি জানতে চাইছি, বলেছে, বলছে শেয়ার অ্যালট করলে কাকে ক্রেডিট করবো বল, শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করবো। তাহলে অ্যান্সার হয়ে গেল শেয়ার ক্যাপিটাল, বুঝতে পারছিস তো? দেখ এইভাবে তুই ওই ওই কোশ্চেন পড়ে অ্যান্সার মুখস্থ করবি, এখানে অ্যান্সার মুখস্থ করার জায়গায় নেই, কিছু মুখস্থ কর তুই। তুই যে কোনো একটা এমসিকিউ পেপারে চ্যাপ্টারের জন্য তুই 8 ঘন্টা বা 15 মিনিট টাইম দিয়ে ইজিলি হয়ে যাবে। কোনো ওই ওরকম না যে তুই মুখস্থ করে গেলি, মুখস্থ করে গেলে মনে থাকবে না, কোশ্চেন বুঝলে মনে থাকবে। এবার তুই কোনটা জানিস, মুখস্থ না বুঝতে, বোঝাটা, বোঝাটা মেন, বোঝাটা মেন। এবার বলছে কি, 11টা বলছে, when the excess money received in application to be adjusted against allotment which account to be credited, বলছে খুব সুন্দর কোশ্চেন বলেছে, যখন তোরা অ্যাপ্লিকেশনের সময় যখন অতিরিক্ত টাকা পাই, মনে পড়ছে যখন আমরা অঙ্ক করতাম, দেখবি ধর কোম্পানি শেয়ার বেচতে যায় 10,000, কিন্তু ফর্ম জমা পড়ে যায় 15,000, তাহলে কতগুলো ফর্ম জমা পড়ে এক্সট্রা 5,000। এই যে যত অতিরিক্ত ফর্ম জমা পড়তো, সেই শেয়ার গুলো দিয়ে কি করতাম, হয় রিফান্ড করতো, নাই অ্যাডজাস্ট করতো উইথ অ্যাডজাস্টমেন্ট। এবার পর কোশ্চেন পর, এবার কোশ্চেন পর, when excess money received application to be adjusted against allotment which account to be credited, আচ্ছা বলেছে কোম্পানিতে যদি ফর্ম অতিরিক্ত জমা পড়ে, তাকে কি বলতো, বলতে কি, তাকে কি সাবস্ক্রিপশন বলতো, বলতে পারবি? ওভার সাবস্ক্রিপশন, ওভার সাবস্ক্রিপশন। এই যে অতিরিক্ত ফর্ম জমা পড়লে আমরা কি করতে পারি, হয় অ্যাডজাস্ট করতে পারি, নাই রিফান্ড করতে পারি। রিফান্ডের কথা বলেনি কোশ্চেন, ওরা বলেছে অ্যাডজাস্ট করার কথা। তো অ্যাডজাস্ট করলে জার্নাল কি হতো মনে করে বলতে পারবি, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট, মনে পড়ছে, মনে পড়ছে? শেয়ার অ্যাপ্লিকেশন দিয়েই সেই জার্নালে ঘুরে ফিরে আছে। তুই অঙ্ক ভালো করে যা, তোকে এমসিকিউ করতে হবে না, এটাও তোকে বলছি, অঙ্ক ভালো করে জানলে এমসিকিউ করতে হয় না। তাহলে জার্নাল কি হতো বল, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার অ্যালটমেন্ট। এবার পর কি বলেছে, ডেবিট না ক্রেডিট বলেছে বল, কি বলে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, ক্রেডিট হলে জার্নাল কি হবে, শেয়ার অ্যাপ্লিকেশন টু শেয়ার অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট হবে ক্রেডিট, তাই তো? তাহলে জার্নালটা কি হবে, কি বলেছে বল, বলছে যে কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, তাহলে শেয়ার অ্যালটমেন্টকে ক্রেডিট করবো, মানে কারেক্ট অ্যান্সার হবে বি, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার বি।
বুঝতে পারছিস কোশ্চেন গুলো? দেখ 12 নম্বর, শেয়ার হোল্ডার রিসিভ। আচ্ছা, শেয়ার হোল্ডাররা কি পায়? কমিশন পায়, ফি পায়, ডিভিডেন্ড পায়, ইন্টারেস্ট পায়। তো সোজা কোশ্চেন, সোজা কোশ্চেন কি হতে পারে? শেয়ার হোল্ডার, আজকে তো তুই টাটা কোম্পানিতে টাটা কোম্পানির শেয়ার কিনেছিস, টাটা কোম্পানি কি দেবে? ডিভিডেন্ড দেবে। টাটা কোম্পানি তোকে কমিশন দেবে না? কেন কমিশন দেবে? তোকে তোকে ফি দেবে? তুই কি ওখানে চাকরি করতে যাচ্ছিস? তুই ডিরেক্টর, তোকে ফি দেবে না? কোনোদিন ফি দেবে না। তোকে ইন্টারেস্ট দেবে। কেন ইন্টারেস্ট দেবে? তুই লোন দিয়েছিস নাকি? তোকে দেবে কি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে লাভ, লাভ। ডিভিডেন্ড মানে লাভের টাকা দেবে। এইগুলো আমি কেন ডিটেলসে বললাম? এই কোশ্চেন অনেকে জানে না। এই কোশ্চেন অনেকে জানে না, বেসিক জিনিস। এটা একটা বেসিক জিনিস। এই কোশ্চেন অ্যান্সার অনেকে জানে না। 13 নম্বর, শেয়ার অ্যালটমেন্ট। আচ্ছা বল, তোর পরীক্ষায় এই কোশ্চেনটা নাও দিতে পারে। এখানে আমরা যখন ইস্যু অফ শেয়ার করেছিলাম, ওখানে ইনস্টলমেন্ট কটা বলতাম? কোম্পানি যখন পাবলিকের থেকে টাকা নেয়, 4 রকম ভাবে টাকা নেয়। 4টি ইনস্টলমেন্ট কি কি ছিল? অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। এখন যদি তোকে বলে শেয়ার অ্যাপ্লিকেশন কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? কোন অ্যাকাউন্ট মানে আমরা পড়েছিলাম পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। বলতে পারি শেয়ার অ্যাপ্লিকেশন কোন অ্যাকাউন্ট? এখন তুই বলতে পারবি স্যার হ্যাঁ বলে দিতে পারো। তুই তো বলেই দিবি, তোরা একটা বলে দিবি, তিনটে যে কোনো একটা। একজন বললে কেউ যদি না জানে, আনতাবড়ি বলার চেষ্টা করলে, একজন বললো পার্সোনাল, একজন বললো নমিনাল, একজন বললো রিয়েল, আর একজন বললো না স্যার কোনোটাই নয়। আরে এতজন বসে আছে, যে কোনো একজন কারণ না কারণ রাইট হবে। আমাকে বলতে হবে, তুই বলে দিলি একটা অ্যান্সার, বল কারণ, বল কেন। তাহলে তো বুঝিয়ে যাবি, কোনো অসুবিধা হবে না। শেয়ার অ্যাপ্লিকেশন বল কি ধরনের অ্যাকাউন্ট? আর এটা বলেছি, একটা ইনফরমেশন বলেছি, শেয়ার অ্যাপ্লিকেশন যে অ্যাকাউন্টের মধ্যে পড়ে, অ্যালটমেন্টও তাই, কলও তাই। তিনটে একই অ্যাকাউন্ট। তো তোর ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তুই পড়ে গেছি অ্যাপ্লিকেশন, পরীক্ষায় দিয়ে দিয়েছি অ্যালটমেন্ট, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অ্যান্সার এক। শেয়ার অ্যাপ্লিকেশন কি ধরনের অ্যাকাউন্ট বল? নমিনাল অ্যাকাউন্ট, তাই তো? নমিনাল অ্যাকাউন্ট বলো, তুই বল, তোরা বল। হ্যাঁ, পার্সোনাল। ও পার্সোনাল বলো, রিয়েল বলতে বললাম না, এক একজন একটা বলবে। তো বল কি কি বললি? তুই কি বললি? নমিনাল। কেন নমিনাল? তুই কি বললি? পার্সোনাল। কেন পার্সোনাল? তুই বললি রিয়াল। কেন রিয়াল? কারণ বলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। এখন তুই বুঝিয়ে যাবি, কোনোদিন ভোলার ব্যাপার নেই। ক্লাসে বহুবার বলেছি, বহুবার বলেছি শেয়ার অ্যাপ্লিকেশন কি ধরনের অ্যাকাউন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন পার্সোনাল অ্যাকাউন্ট। কেন পার্সোনাল অ্যাকাউন্ট বল? নিজের এরকম ব্যাপার। যাই হোক, আমি শেয়ার অ্যাপ্লিকেশনটা কি, শেয়ার অ্যাপ্লিকেশন পার্সোনাল অ্যাকাউন্ট। কেন? কোম্পানি যখন পাবলিকের থেকে টাকা নিচ্ছে, কোম্পানি যখন পাবলিকের থেকেই তো টাকা নিচ্ছে, কোম্পানি তো পাবলিকের থেকেই টাকা নিচ্ছে। আর পাবলিকটা কে? পাবলিক তো একটা মানে কি মানুষ তো। পাবলিক তো একটা ন্যাচারাল পার্সন, পাবলিক তো একটা মানুষ। তো মানুষের থেকেই তো টাকা নিচ্ছে। কোম্পানি যখন আজকে ধর আমি কোনো কোম্পানির মালিক হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেই কোম্পানি ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে কোম্পানি তো আমার থেকে টাকা নেবে, আমি তো একটা মানুষ। তা শেয়ার অ্যাপ্লিকেশন কি ন্যাচারাল পার্সনের মধ্যে পড়ছে? তা শেয়ার অ্যাপ্লিকেশন পার্সোনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে লজিক। এটা লজিকে আসতে হবে, তাহলে তুই বুঝতে পারবি। ভুলবি না, যে ভুলবি না, এটা তোকে বুঝতে হবে। তুই বললে চলবে না। শেয়ার অ্যাপ্লিকেশন কি পার্সোনাল অ্যাকাউন্ট। খুব মানে তাদের বোর্ডের খুব কমন কোশ্চেন এটা, খুব মানে ওদের বোর্ড খুব ভালোবাসে এই কোশ্চেনটাকে। তুই বলি কি কি কোশ্চেন প্রতি বছর পরীক্ষা, এটা খুব দেখা যায়। বলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি ধরনের অ্যাকাউন্ট, বলতে পারে রিভ্যালুয়েশন কি ধরনের অ্যাকাউন্ট, আর বলতে পারে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল। এই তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তুই কমন দেখতে পারি পরীক্ষার হলে, টেস্ট ফাইনালের মধ্যে দেখতেই পারি। মানে আমি কি বললাম, মানে এটা হচ্ছে বোর্ডের ফেভারিট কোশ্চেন। মানে বোর্ড এটা খুব ফেভারিট কোশ্চেন। এই তিনটের মধ্যে একটা দেখতেই পাবি তুই, খুব ফেভারিট কোশ্চেন এটা। ঠিক আছে, তাহলে কি বললাম? এটা হয়ে গেল 14 নম্বর, অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার। এত কোশ্চেন করতে হলো না, আর কোশ্চেন দেখতে হচ্ছে না। বলছে অ্যাপ্লিকেশন মানি। আচ্ছা, এক একটা শেয়ারের ফেস ভ্যালু কত হয় জানি? আমাদের দেশে একটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10 আর 100 এর বেশি রাখা যায় না। আমাদের দেশে আমাদের কান্ট্রির রুল আছে যে ইকুইটি শেয়ারের এক একটা শেয়ার ফেস ভ্যালু 10 টাকা অথবা 100 টাকা। এটাই নিয়ম আমাদের দেশে। অঙ্ক করতে গেলে বিভিন্ন টাকা থাকতে পারে, বাট বেসিক্যালি আমাদের দেশের নিয়ম 10 আর 100 টাকা। আর যখনই অঙ্ক করতে তুই দেখবি বেশিরভাগ অঙ্ক ম্যাক্সিমাম 10 থাকতো, না হলে 100 থাকতো। 10 নাহলে 100, 10 নাহলে 100, ঠিক আছে? 10 নাহলে 100। যেমন টাটা কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু খুব সম্ভবত মনে হয় 10 টাকা করে, আর হচ্ছে এমআরএফ কোম্পানি 100 টাকা করে। ঠিক আছে, এমআরএফ এর 100 টাকা করে। ঠিক আছে তো? তো কি বললাম, এক একটা কোম্পানির কি বলেছে যে তোর যত টাকা ফেস ভ্যালু হবে না, ফেস ভ্যালুর কত পার্সেন্ট টাকা মিনিমাম, ধর একটা কোম্পানির শেয়ার ফেস ভ্যালু 100 টাকা, তাহলে অ্যাপ্লিকেশন সময় কত টাকা নিতে হবে? ঠিক আছে তো? আর একটা কোম্পানির শেয়ার ফেস ভ্যালু ধর 10 টাকা, তাহলে অ্যাপ্লিকেশন কত টাকা নিতে? মিনিমাম মিনিমাম 5% কালেক্ট করতে হবে। মিনিমাম 5% অ্যাপ্লিকেশন, মিনিমাম 5%, মিনিমাম 5%। তাহলে দেখ এখানে অ্যাপ্লিকেশন মানি কত বলেছে? অ্যাপ্লিকেশন মানি বলেছে একটা শেয়ার অ্যাপ্লিকেশন মানি 100 টাকা, তাহলে মিনিমাম কত নিতে হবে? 5%। তাহলে 5% মানে কত? 100, 5%, 5 টাকা। তাহলে অ্যান্সার হবে 5 টাকা। বুঝতে পারলি অ্যান্সারটা? 14 অ্যান্সার কি হবে? এ। বুঝতে পারলি কি বললাম? মনে থাকবে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন কিন্তু। এটা কিন্তু তোদের বোর্ডে একবার এসেছিল এই কোশ্চেন।
বোর্ডে এসেছিল বা মডেল পেপারে এই কোশ্চেনটা ছিল। তাহলে অ্যাপ্লিকেশনে কত টাকা কালেক্ট করতে হয়, অ্যাপ্লিকেশনে কত টাকা কালেক্ট করতে হয়, 5%, 5 মানে হলো 5 টাকা না, যদি 100 টাকা থাকে তখন 5 টাকা। এখন যদি ধর তোর 10 টাকা থাকে তখন কত, তখন কি 5 টাকা থাকবে? 10 টাকা হলে তখন কত, 50 পয়সা হবে বলেছে। 10-এর 5% কত হয়, 50 পয়সা হবে। ঠিক আছে তো, তো এটা তোকে মাথায় রাখতে হবে। 15 নম্বর বলছে ইন হুইচ অ্যাকাউন্ট দ্য অ্যামাউন্ট রিসিভ ওভার অ্যান্ড অ্যাবাভ দ্য নমিনাল ভ্যালু অফ শেয়ার শুড বি ক্রেডিটেড। বলেছে খুব সুন্দর কোশ্চেন বলেছে, খুব সুন্দর কোশ্চেন বলেছে। বলছে কোন অ্যাকাউন্ট, ওই এখানে 4টে অ্যাকাউন্ট হয়েছে, বলছে ওই অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্টের মধ্যে পড়বে। বলছে নমিনাল ভ্যালুর নাম কি, নমিনাল ভ্যালু একটা নাম কি জানিস, ফেস ভ্যালু। আজকে আমার কোম্পানির এক একটা শেয়ারের দাম, শেয়ার ফেস ভ্যালু 10 টাকা করে, কোম্পানি 10 টাকা যায় 11 টাকা কালেক্ট করে, এই অতিরিক্ত যে 1 টাকা কালেক্ট করে তাকে কি বলা হয়, প্রিমিয়াম। তাহলে অ্যান্সার তো পেয়ে গেছিস। আমি কিভাবে দেখি, আমি কোনো কোশ্চেন পড়াচ্ছি, আমি কোনটাকে ফোকাস করছি, কোশ্চেনটাকে দেখ, আমি অপশনের দিকে ফোকাস করছি না, কোশ্চেনটাকে মানে বুঝতে হবে, মানে বোঝ, কোশ্চেনটা মানে বুঝবি। এটা হবে কি, সিকিউরিটিজ প্রিমিয়াম বা শেয়ার, সিকিউরিটিজ প্রিমিয়াম হবে অ্যান্সার। হোয়েন শেয়ারস আর ফরফিটেড বাই দ্য কোম্পানি, সরি, হোয়েন শেয়ারস আর ফরফিটেড বাই হুইচ অ্যামাউন্ট দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। ঠিক আছে তো। আচ্ছা, শেয়ার ফরফিচার মনে আছে, জার্নাল তোদের পরীক্ষা, পিআরই পরীক্ষা অনেক স্কুলে দিয়ে শেয়ার ফরফিচার। শেয়ার ফরফিচার হলে জার্নাল কি, প্রথম জার্নাল কোথাও শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। তা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে কি অ্যামাউন্টটা লিখতাম, কি করে লিখতাম, কতগুলো শেয়ার ফরফিট হয়েছে ইন্টু মানি সো কল্ড আপ, ইন্টু মানি সো কল্ড আপ, ইন্টু মানি সো কল্ড আপ, মানে কত টাকা টাকা হয়েছে। বলছে হোয়েন শেয়ার আর ফরফিট, যখন শেয়ারগুলো ফরফিট করা হবে, বাই হুইচ অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড, কত টাকা ডেবিট করা হবে। যখন শেয়ার বাজেয়াপ্ত করা হয় তখন কোন মূল্যে শেয়ার মূলধন অ্যাকাউন্টে ডেবিট করা হয়। ঠিক আছে, কল্ড আপ, এখানে কারেক্ট অ্যান্সার হবে কল্ড আপ, আর কিছু নেই, অপশন নেই, কল্ড আপ, এটা কল্ড আপ হবে। 17টা, দ্য শেয়ার হোল্ডার হু গেট প্রেফারেন্স, এই তোকে তোদের যে একটা কোশ্চেন দিয়েছিল তোদের, বললাম না, আমি বললাম না কি বলে ইকুইটি শেয়ার, বলে হোয়াট ইজ ইকুইটি শেয়ার, কি বললাম, ইকুইটি শেয়ার কাকে বলে, আমি কি বললাম অ্যান্সারটা, বললাম যেটা প্রেফারেন্স শেয়ার নয় তাকে ইকুইটি শেয়ার। আর একটু ভালো করে, প্রেফারেন্স শেয়াররা যা সুবিধা পায় ইকুইটি শেয়াররা তার চেয়ে দুটো সুবিধা কম পায়। বললাম স্যার এই দুটো সুবিধা কি, দুটো সুবিধা কি, কোম্পানি যখন, বাংলায় বলা হয় অবসায়ন, ইংলিশে বলা হয় উইন্ডিং আপ, কোম্পানি যখন উইন্ডিং হয়ে যায় না, মানে কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, তখন কোম্পানি বন্ধ হয়ে গেলে সবার প্রথম কার টাকা দেওয়া হয়, প্রেফারেন্সদের টাকা আগে দেওয়া হয়, তারপর ইকুইটির টাকা দেওয়া হয়। তাহলে এটা একটা সুবিধা। কাদের চেয়ে বেশি সুবিধা পেলো বল, ইকুইটির চেয়ে প্রেফারেন্স একটা সুবিধা বেশি। আর একটা সুবিধা কি, কোম্পানির ডিভিডেন্ড, ডিভিডেন্ড টাইম মতো দিতে হবে। এই দুটোই সুবিধা হয়। এখানে দেখ অপশনটা কি বলেছে একটু পর, বলছে দ্য শেয়ার হোল্ডার হু গেট প্রেফারেন্স অ্যাজ রিগার্ড ডিভিডেন্ড অ্যান্ড রিফান্ড অফ ক্যাপিটাল। আরে আমি তো এটাই বললাম, আমি তো এই কথাটাই বললাম, উইন্ডিং আপ, উইন্ডিং আপ বলে একটা কথা বললাম না, উইন্ডিং আপ, কোম্পানি যখন বন্ধ হয়ে যায় কার টাকা আগে দিতে হয়, কোম্পানি যখন বন্ধ হয়ে যায় কার টাকা আগে দিতে হয়, প্রেফারেন্সের টাকাটা আগে দিতে হয়, ইকুইটির তুলনায় প্রেফারেন্সের টাকা আগে দিতে হয়। ঠিক আছে তো। দেখ আজকে তুই ধর, আজকে ধর একটা টাটা কোম্পানি চালানো, মানে শুরু করলো টাটা কোম্পানি, টাটা কোম্পানির মালিক দুজনের মালিক হয়, টাটা কোম্পানির মালিক দুজন হয় জানিস, কেমন দুজন মালিক, একটাকে বলা হয় ইকুইটি শেয়ার হোল্ডার, আর একটাকে বলা হয় প্রেফারেন্স শেয়ার হোল্ডার। দুটো রকম মালিক হয়, একটা কোম্পানি দুটো মালিক হয়, একটা ইকুইটি শেয়ার হোল্ডার হয়, একটা প্রেফারেন্স শেয়ার হোল্ডার। ইকুইটি শেয়ার হোল্ডার কে জানিস তো, ইকুইটি শেয়ার হোল্ডার মানে একদম পুরো ঘরের লোক, মানে ঘরের লোক, মানে একটা ঘর আছে, ঘরে তার বাবা মা, এটা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার, বুঝতে পারলি, একদম ঘরের লোক, এটা বলে ইকুইটি শেয়ার হোল্ডার। আর প্রেফারেন্স শেয়ার হোল্ডার, ওরাও কোম্পানির মালিক, একটু আত্মীয় স্বজন, আত্মীয় কাকা জ্যাঠা, এটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার। বুঝতে পারলি গল্পটা, একদম পাতি কথায় বললাম, মানে তোদের ভাষায় বললাম, বুঝতে পারলি তো। মানে দুটো উদাহরণ বুঝতে পারলি, একটা ধর বাড়িতে ধর একটা বিয়ের অনুষ্ঠান লেগেছে, বাড়িতে বিয়ের অনুষ্ঠান লেগেছে, তাহলে এই যে মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাবা হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, এবার তুই মেয়ের তোর কাকা বা জ্যাঠা, এটাকে তুই প্রেফারেন্স শেয়ার হোল্ডার ধরবি। তাহলে বুঝতে পারলি তো, তাহলে কার বেশি দায়িত্ব থাকে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা। এটাই আমি বলতে চাইছি যে যদি বুঝতে অসুবিধা হয়, কোম্পানির মালিক দুজন, ইকুইটি শেয়ার হোল্ডার আর প্রেফারেন্স শেয়ার হোল্ডার, কোম্পানির মালিক দুজন, ইকুইটি শেয়ার হোল্ডার আর প্রেফারেন্স শেয়ার হোল্ডার। তা কোম্পানি যখন বন্ধ হয়ে যায় কাকে আগে টাকা দিতে হবে, প্রেফারেন্স, মানে ধর বাড়িতে ধর মেয়ের অনুষ্ঠান বিয়ে লেগেছে, এবার ধর খাবার শর্ট পড়েছে, একদম পাতি কথা, খাবার শর্ট পড়েছে, খাবার শর্ট পড়েছে, তা কি বাবা আগে খেয়ে নেবে, নাকি আগে টাকা জায়গাতে আগে খাবে, কনসেপ্ট বুঝবি, দেখ কনসেপ্ট বুঝলে তুই বুঝে যাবি। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার কে, ইকুইটি শেয়ার হোল্ডার কোম্পানির অরিজিনাল মালিক, কোম্পানির অরিজিনাল মালিক, সব দায় দায়িত্ব তার। প্রেফারেন্স শেয়ার হোল্ডার দায় দায়িত্ব আছে কিন্তু তুলনামূলক কম দায়িত্ব, তুলনামূলক। তাহলে কি বুঝতে পারলি, কোম্পানি বন্ধ হয়ে গেলে কাকে আগে টাকা মেটাতে হবে, প্রেফারেন্সের টাকা আগে মেটাতে হবে, আর
ডিভিডেন্ড, কোম্পানি যদি লাভ না হয়, কোম্পানি যে অরিজিনাল শেয়ার হোল্ডার তারা ডিভিডেন্ড পাবে না, কিন্তু কোম্পানির লাভ হোক বা লোকসান হোক প্রেফারেন্সদের ডিভিডেন্ড দিতেই হবে। তাহলে ইকুইটির চেয়ে কটা সুবিধা এক্সট্রা পেলো? দুটো সুবিধা পেলো এক্সট্রা। তাহলে তুই বুঝতে পারলি এখানে তার শেয়ার হোল্ডারকে কি শেয়ার হোল্ডার বলে? হু গেট প্রেফারেন্স। প্রেফারেন্স মানে অগ্রাধিকার, অতিরিক্ত সুবিধা পাবে। ঠিক আছে, ডিভিডেন্ড আর ক্যাপিটাল, এটাকে কি বলা হয়? যে শেয়ার হোল্ডার ডিভিডেন্ড আর মূল্য ফেরত পাওয়ার বেশি অগ্রাধিকার পায় তাকে কি বলা হয় বল? এমাকে বললো প্রেফারেন্স। তাহলে তুই বুঝলি তোর পরীক্ষা যেটা এসেছিল না ইকুইটি শেয়ার কাকে বলে, তুই এই লাইনটা লিখে দিল তোকে ফুল ফর্ম দিল, মানে পুরো নাম্বার দিতে। এই এখন যেটা বললাম তোকে এটাই বললাম না, আমি এখন তোর এটাই বলতে চাইছি। 18 বলছে দ্য ইন্টারভেল বিটুইন টু কল, দুটো কলের, ঠিক আছে, দুটো কলের মধ্যে কতদিনের বিরতি থাকা উচিত? জানিস এটা? দুটো কলের মধ্যে, দুটো কল, ফার্স্ট কল যে কোনো দুটো কলের মধ্যে কতদিনের গ্যাপ থাকা উচিত? মোর দ্যান 1 মান্থ। ঠিক আছে, মোর দ্যান 1 মান্থ, মোর দ্যান 1 মান্থ। ঠিক আছে, মোর দ্যান 1 মান্থ। বলছে সাবজেক্ট টু দ্য কোম্পানি আর্টিকেলস পারমিটিং, ঠিক আছে, ইন্টারেকশন কলস ইন অ্যাডভান্স মে বি পেড। ঠিক আছে, বলতে পারবি ইন্টারেকশন কলস ইন অ্যাডভান্স? আমি তো তাও আমি অপশন বললাম, দুটো অপশন বললাম, দুটো অপশন বলে অ্যান্সারটা এমনি বলে দিবি। ইন্টারেকশন কলস ইন অ্যাডভান্স, দেখ আমি মনে রাখবি একটা 10% হয়, একটা 12%। এই 12% কার উপর? তুই অ্যান্সার বলেই দিলি, 12% হচ্ছে ইন্টারেকশন কলস ইন অ্যাডভান্স। ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স আমরা কত পার্সেন্ট ইন্টারেস্ট? 12%। আর ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার বলে 10%। কি বললাম মনে থাকবে তো? ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার 10% আর ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সে 12%। মনে রাখিস কিন্তু, ভুলে যাস না কিন্তু। ঠিক আছে তো, খুব কমন কোশ্চেন কিন্তু এটা, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স। এই বুঝতে একটু গল্পটা বুঝে নেই, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স জিনিসটা কি, এরকম টাইপের অঙ্ক খুব একটা আমরা পাইনি, পড়িউনি হয়তো। ধর কলস ইন অ্যাডভান্স মানে কি, দেখবি অনেক শেয়ার হোল্ডার আগে আগে টাকা দিয়ে দেয় জানিস, টাকা দিতে হবে, অ্যালটমেন্টের টাকাও দিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন, টাকা দিতে হবে ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টে দিয়ে দিচ্ছে, থাকতো না? এটাকে কি বলতো? কলস ইন অ্যাডভান্স বলতো। তাহলে আজকে যদি আমি কাউকে অ্যাডভান্স দিই তার বদলে আমি কি পেতে পারি? কোম্পানিতে, আমি কোম্পানিতে টাকা আমার জবে দেওয়া হচ্ছে তার আগেই টাকা দিয়ে দিই অ্যাডভান্স, তাহলে কোম্পানি আমাকে কি দেবে? ইন্টারেস্ট দেবে, হ্যাঁ কি না? কমন সেন্স খারাপ। আজকে কোম্পানিকে আমার যেই টাকাটা দেওয়া উচিত দুদিন পরে, সে দুদিন আগেই টাকা দিই, তার বদলে কোম্পানি আমাকে কি দেবে? ইন্টারেস্ট দেবে। তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, কোম্পানি দিচ্ছে তো, কোম্পানি ইন্টারেস্ট, আচ্ছা কোম্পানি কি করছে? কোম্পানি ইন্টারেস্ট দিচ্ছে না নিচ্ছে? বল দেখি। দিচ্ছে, তাহলে কোম্পানি ইন্টারেস্ট দেয়, তাহলে কোম্পানির ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্স। তাহলে বুঝতে পারলি আর একটা এমসিকিউ এখান থেকে বেরিয়ে গেল, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স কোম্পানির দিক থেকে ইনকাম নাকি এক্সপেন্সেস? এক্সপেন্স। অ্যান্সার পেয়ে গেলি, এখানে দেয়নি কোশ্চেনটা, তুমি বলে দিলাম। ঠিক আছে স্যার, আর একটা কোশ্চেন, পার্সেন্টেজ কত বললাম ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সে? 12%। নেক্সট কোশ্চেন, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়া। কলস ইন এরিয়া কাকে বলে? কোম্পানির টাকা তুই টাইম মতো দিতে পারিস। কলস ইন এরিয়া কাকে বলে? যদি তুমি টাইম মতন টাকা না দাও, কলের টাকা, তাকে কলস ইন এরিয়া বলে। তুই ভাব, তুই যদি কোম্পানিকে আগে আগে টাকা দিয়ে দিস, কোম্পানি থেকে তুই ইন্টারেস্ট নিবি, আর কোম্পানি থেকে তুই টাকা দিতে পারলি না, কোম্পানি তোর থেকে ইন্টারেস্ট নেবে না। তাহলে ইন্টারেস্ট যদি কোম্পানি নেয়, কোম্পানির কাছে কি হবে? ইনকাম না এক্সপেন্সেস? বলে দেখি। ইনকাম। ইন্টারেস্ট কলস ইন এরিয়ার কোম্পানির কাছে ইনকাম, কত পার্সেন্ট ইন্টারেস্ট নেবে? 10%। আমি একসঙ্গে দুটো কোশ্চেন কভার আপ করে দিলাম, ঠিক আছে তো? এটা 12% হবে অ্যান্সার। নেক্সট কি বলেছে ওই দেখ, পরের কোশ্চেনই আবার দিয়েছে দেখ, অ্যাকর্ডিং টু টেবিল এ অফ দ্য কোম্পানি ইন্টারেস্ট অন কলস ইন এরিয়া কত হবে অ্যান্সার? বলে দিলাম তো, 10%। তাহলে আফটার রিইস্যু অফ ফরফিটেড শেয়ার, যে শেয়ারগুলো ফরফিট করা হয়েছে, তোর যেই শেয়ারগুলো তুই ফরফিট করে দিয়েছিস, তারপর ফরফিট করে সেই শেয়ারগুলো কি করতে হয়? রিইস্যু করতে হয়। রিইস্যু করতে হয়, তাই তো? রিইস্যু করতে হয়, শেয়ারগুলো ফরফিট করার পর সেই শেয়ারগুলো কি রিইস্যু করতে হয়। রিইস্যু করার পর, রিইস্যু করলে তো তোর শেয়ার রিইস্যু করলে সবসময় প্রফিট হয়, আর প্রফিট হলে কোথায় ট্রান্সফার করতাম টাকাটা? ক্যাপিটাল রিজার্ভে। এখানে তাই বলেছে, বলছে ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। 21টা হয়ে গেল ক্যাপিটাল। এগুলো দেখ তোরা নিজেও বুঝতে পারছিস যে অঙ্ক যা জানা আছে এমসিকিউ করার কোনো ব্যাপার না, যার অঙ্ক জানা নেই তাকে এমসিকিউ করা খুব টাফ, খুব টাফ এমসিকিউ করা। 22টা, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। জেনারেলি এই কোশ্চেনটা আমি যত মনে করি বা বিশ্বাস করি, কোশ্চেন পরীক্ষা দেবেন এই কোশ্চেনটা পার্টিকুলার দিতে পারে না, কারণ এটা, এই কোশ্চেনটা দেওয়া আছে ইলিগাল, এই কোশ্চেনটা দিতে পারে না। কারণ হচ্ছে কি, বর্তমানে এই টপিকটাই উঠে গেছে, কারণ বর্তমানে কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে না, কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে না। কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করলে কোম্পানিতে বিশাল বড় পেনাল্টি লাগে। যেই কোম্পানি শেয়ার ডিসকাউন্ট ইস্যু করবে সেই কোম্পানির উপর একটা বড়সড় একটা পেনাল্টি লাগে, বড়সড় অ্যামাউন্ট একটা পেনাল্টি লাগে। তাই কোম্পানি কখনো শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে না।
এই কোশ্চেনটা দিতে পারে, তো বলেছি যদি দেয়, বাই চান্স দেয়, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কোম্পানির কাছে এক ধরনের ক্যাপিটাল লস, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল লস। এই কোশ্চেন দিতে পারে না, তবু যদি দেয় আমি তোকে বলে দিলাম কি হতে পারে অ্যান্সার। আচ্ছা, বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ফরফিটেড শেয়ার, কোম্পানি যেই শেয়ারগুলো, মানে দেখ আমি কি বললাম, অরিজিনাল শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে, অরিজিনাল শেয়ার ডিসকাউন্ট ইস্যু করতে পারে, কি বললাম অরিজিনাল শেয়ার, কিন্তু ফরফিটেড শেয়ার ডিসকাউন্ট ইস্যু করে, কি বললাম বল দেখি কি বললাম, তাহলে কি বললাম, অরিজিনাল শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায় না, কিন্তু ফরফিটেড শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায়, এটা রুল, কোম্পানির রুল। আমি আবার বলছি, মন দিয়ে শুনবি কিন্তু, মাঝে মাঝে বলবি স্যার আপনি তো বললেন ডিসকাউন্ট শেয়ার ইস্যু করা যায়, তাহলে শেয়ার ফরফিটেড করে ডিসকাউন্ট হয়েছে কেন, কি বললাম, অরিজিনালটা ইস্যু করা যায় না, কিন্তু ফরফিটেডটা ইস্যু করা যায়। বলেছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ফরফিটেড শেয়ার শুড নট বি মোর দ্যান কি লিখেছে এটা, আমি জানি না কি দিবি, অ্যান্সার দিতে পারবে, এটা অ্যান্সার দিতে পারবি, বল কি হবে অ্যান্সারটা, এর অ্যান্সারটা কি হতে পারে বল, 23-এর অ্যান্সারটা কি হতে পারে বল, 23-এর অ্যান্সারটা কি হতে পারে বল, না বলতে পারলে বুঝিয়ে দেবো বল। এটা কি মানে ওই একটা ছোটবেলায় একটা খেলা হতো না, এবারে এটা কি বুঝে বললি নাকি বলছি যে ডিসকাউন্ট অন রেশিও অফ ফরফিটেড শেয়ার, যেই শেয়ারগুলো ফরফিট হয়েছে, ঠিক আছে, যেই শেয়ারগুলো ফরফিট করে সেই শেয়ারগুলোর পরে রিইস্যু করলাম, রিইস্যু ডিসকাউন্টে করতে পারি, যে ডিসকাউন্টে করলাম কত টাকা ডিসকাউন্ট নিতে পারবো ম্যাক্সিমাম, ও যেটা বললো এটা কারেক্ট অ্যান্সার। এবার আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এটা আমরা ক্লাসে অঙ্ক করার সময় বহুবার করেছিলাম। ধর ধর আমার একটা কোম্পানি একটা শেয়ারের দাম 10 টাকা করে, ঠিক আছে, একটা শেয়ারের দাম 10 টাকা। এইবার যাকে শেয়ার গুলো বিক্রি করেছিলাম না তার থেকে টাকাটা নেবো, তো তার থেকে ধর আমি 7 টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি, 7 টাকা পেয়েছি, পাইনি কত বল, 7 টাকা পেয়েছি, 7 টাকা রাইট, মানে 7 টাকা পেয়েছি, আর কাটা দিলাম মানে 3 টাকা পাই। কেন ওর শেয়ার গুলো পারফেক্ট করছে, কারণ ওর থেকে টাকা পাইনি, 3 টাকা পাইনি, ওর থেকে 3 টাকা পাইনি, ঠিক আছে। পরে শেয়ার গুলো ফরফিট করবো, ফরফিট করার পর কি হবে, সেগুলো রিইস্যু করবো, রিইস্যু ডিসকাউন্টে করতে পারি, রিইস্যু ডিসকাউন্টে করতে পারি। এবার রিইস্যু যে ডিসকাউন্টে করবো না, কত টাকা ডিসকাউন্ট, ম্যাক্সিমাম কত টাকা ডিসকাউন্ট দিতে হবে, এই ম্যাক্সিমাম যত টাকা পেয়েছিস তত টাকাই ডিসকাউন্ট দিতে বলিস, কারণ কোম্পানি কখনো লসে বেচতে পারে না সে। কেন দেখ এখন ধর কোম্পানি ধর শেয়ার গুলো, নতুন যে কাউকে শেয়ার গুলো বেচলো না, স্যার কত টাকায় বেচলো, তুই বলি স্যার কোম্পানি নতুন যাকে শেয়ার গুলো বেচলো তাকে 8 টাকায় বেচলো, 8 টাকায় বেচলো, তাহলে কোম্পানি কত টাকা লসে বেছিল, 2 টাকা লসে বেছিল, কিন্তু কোম্পানি আগে কামিয়েছিল কত, 7 টাকা, এখন 2 টাকা লসে বেচে, তাহলে আলটিমেটলি কোম্পানি প্রফিট কত, 5 টাকা, হতে পারে, কোনো সম্ভব, কোনো অসুবিধা নেই। মানে কোম্পানি কত টাকা লসে বেচে, 2 টাকা, কিন্তু কোম্পানি কখনোই 8 টাকা লসে বেচতে পারবে না। আমার কথাটা বলতে পারি, কোম্পানি যে টাকা পেয়েছে সেই টাকা কত টাকা অব্দি লস করতে পারে, যেই টাকা পেয়েছে সেই টাকা অব্দি লস করতে পারে, তার বেশি লস করতে পারবে। তার মানে এই পার্টিকুলার এক্সাম্পলে কোম্পানি পেয়েছে 7 টাকা, কোম্পানি 2 টাকায় শেয়ার বেচতে পারবে না, ধর কোম্পানি 2 টাকায় শেয়ার বেচলো, মানে কত টাকা লস করলো, 8 টাকা লস করলো, এটা করতে পারে এরকম। কি বললাম গল্পটা বুঝতে পারলি, এখানে তাই বলেছে, আমার কথাটা লাইনের মানে বোঝ, ফোকাস কর আমি কি বলতে চাইছি, কোম্পানি কত টাকা ডিসকাউন্ট দিতে পারবে, ম্যাক্সিমাম যত টাকা পেয়েছে ওটাই ডিসকাউন্ট, তার বেশি দিতে পারবে না। দেখ অ্যামাউন্ট রিসিভড অন ফরফিটেড শেয়ার, এটা হবে কারেক্ট অ্যান্সার। খুব খুব ভালো কোশ্চেন এটা, এই কোশ্চেনটা বহুবার আমি এই কোশ্চেনটা দেখেছি, বহুবার এই কোশ্চেনটা টেস্টের জন্য খুব ফেভারিট কোশ্চেন, এই কোশ্চেনটা টেস্টে কিন্তু এই সমস্ত কোশ্চেন দেয়, এই কোশ্চেন হচ্ছে ভালো কোশ্চেন। সিকিউরিটিজ প্রিমিয়াম কিছুক্ষণ আগে বললাম, ওই কোশ্চেনটা দেবে না, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কি বললাম, ক্যাপিটাল লস বলেছিলাম, কিন্তু তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম কি হবে, তাহলে উল্টে যাবে, ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিট। 24 হয়ে গেল। এই 24-এর কোশ্চেনটা দেখ পরীক্ষায় এসেছিল, কবে এসেছিল দেখ, 2015 সালে এসেছিল, আবার 2022 সালে এসেছিল, এবার দেখ সব ইয়ারের কোশ্চেন, তার মানে দেখ এই 23 হলো তো, 24 থেকে পুরো 76 অব্দি টানা সব ইয়ারের কোশ্চেন, 24 থেকে সব কটা ইয়ারের কোশ্চেন। দেখ অঙ্ক দেখ, বলছে কি আনলিমিটেড, বলছে আনলিমিটেড মানে সরি এ লিমিটেড ইস্যু ইকুইটি শেয়ার, খুব মনোযোগ সহকারে শুনবি, অঙ্ক অঙ্ক আসছে কিন্তু বাড়ি বড় অঙ্ক আসছে। এ লিমিটেড ইস্যু করেছে ইকুইটি শেয়ার 10 টাকা দাম, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, প্রিমিয়াম কত করেছিল বল, প্রিমিয়াম কত করেছিল, প্রিমিয়াম 3 টাকা করে, তাই তো। অ্যাপ্লিকেশনে 3 টাকা, আমরা কিভাবে লিখতাম মনে পড়ে তোদের, তোদের মনে পড়ে, এখানে লিখতাম আমরা, এখানে লিখতাম ক্যাপিটাল, এখানে লিখতাম প্রিমিয়াম, মনে আছে কিনা জানি না, যখন অঙ্ক করতাম না। বলছে ওরা কি বলেছে, 3 টাকা অ্যাপ্লিকেশন, তাহলে অ্যাপ্লিকেশনে 3 টাকা লিখলাম, ওরা অ্যালটমেন্টে 6 টাকা বলেছে, অ্যালটমেন্টে 6 টাকা বলছে, যার মধ্যে 3 টাকা প্রিমিয়াম আছে, মানে 3+3, হ্যাঁ কি না, 3+3। আর কি বলেছে, ব্যালেন্স অন কল, ব্যালেন্স অন কল, দেখ আমি 4 টাকা বললাম ব্যালেন্স, বুঝতে পারলি কেন 4 টাকা হলো, টোটাল তো 10 টাকা, ক্লিয়ার হয়েছে,
4 টাকা কেন হলো? তা সুন্দরভাবে হয়ে গেল, দেখ আমরা ক্লাসে বারবার করে এরকম করে শেখাতাম তো, এরকম করে অঙ্ক করার সময় শেখাতাম, তাহলে 4 টাকা হয়ে গেল অ্যান্সার। ইজি কোশ্চেন, পরীক্ষায় এসেছিল। 26 পারচেস অফ নেট অ্যাসেট। আমরা যখন ইস্যু অফ শেয়ারের অঙ্ক করালাম বা ডিবেঞ্চার অঙ্ক করালাম, একটা অঙ্ক করেছিলাম মনে কর, একটা অঙ্ক করেছিলাম কোম্পানি শেয়ার অ্যাসেট কিনছে শেয়ার দিয়ে, মনে পড়ে? কোম্পানি অ্যাসেট কিনছে শেয়ার দিয়ে, এখানে সেই কোশ্চেনটা দিয়েছে। বলছে বলছে পারচেস অফ নেট অ্যাসেট, কোম্পানি অ্যাসেট কিনে 3 লাখ টাকার অ্যাসেট কিনেছে। এবার 3 লাখ, কোম্পানি যদি অ্যাসেট কিনে তাকে তো পেমেন্ট করতে হবে। আরে 3 লাখ টাকার অ্যাসেট কিনে কোম্পানি পেমেন্ট করেছে কি স্যার? 2.5 লাখ টাকা শেয়ার দিয়েছে আর 40,000 টাকার ব্যাংক ড্রাফট দিয়েছে। তার মানে 2,90,000 টাকা পেমেন্ট করলো, মানে 3 লাখ টাকা নিয়ে 2,90,000 পেমেন্ট করলাম। আমি কারোর 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 একটা বাড়ি নিয়ে দিই, 3 লাখ টাকার বাড়ি নিয়ে দিয়েছে, আমি তাকে দিলাম 2,90,000 টাকা। তাহলে আমার লাভ হলো না লোকসান? আমার লাভ হলো না লোকসান হলো? লাভ হলো। কত টাকা লাভ হয়? 10,000 টাকা। এই লাভ কোথায় যায়? লাভ চলে যায় ক্যাপিটাল রিজার্ভ, আর লস হলে গুডউইল। তাহলে অ্যান্সার কি হবে? ক্যাপিটাল রিজার্ভ। বুঝতে পারছিস তো? 27 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি? বলছে কোম্পানির বৈশিষ্ট্য নয় কোনটা? কোম্পানির বৈশিষ্ট্য নয় কোনটা? কোম্পানি হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। আচ্ছা তোরা পড়েছিলি তো? তুই কি পড়েছিস? 11 থেকে পড়ে আসছিস বিজনেস স্টাডিজে। যৌথ মূলধনী কোম্পানি বাংলায়, ইংলিশে বলা হয় কি? জয়েন্ট স্টক কোম্পানি বা কোম্পানির এর মধ্যে বলছে, এর মধ্যে কোনটা কোম্পানির বৈশিষ্ট্য নয়? এর মধ্যে কোনটা কোম্পানির বৈশিষ্ট্য নয়? আচ্ছা কোম্পানির দায় কেমন থাকে? কোম্পানির লাইবিলিটি কি থাকে বলতে পারবি? লিমিটেড না আনলিমিটেড? বল দেখি। হ্যাঁ, কোম্পানির লাইবিলিটি কখনো আনলিমিটেড থাকে না। কোম্পানির লাইবিলিটি আনলিমিটেড থাকে না। কোম্পানির লাইবিলিটি জীবনে আনলিমিটেড হবে না। এটা মানে কি বলবো, বিশাল বড় অন্যায় করলি এই কোশ্চেনটা বলে। আজকে ধর তুই একটা নর্মাল একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করছিস, যাকে বলা হয় এক মালিকানা কারবার। তুই বাড়ির বাইরে একটা মুদিখানা দোকান খুলেছিস, ঠিক আছে? ওই দোকানটা খোলার জন্য মার্কেট থেকে 5 লাখ টাকা ধার করে দোকান খুলেছিস। তুই যদি টাকাটা শোধ করতে না পারিস, আজকে তোর ব্যবসা বন্ধ হয়ে গেল, ব্যবসা উঠে গেল, লস খেয়ে গেলি, তোর বাড়ি বেচতে হবে। তোর ঘরে টাকা থাকলে ঘর থেকে টাকা দিয়ে শোধ করবে, ঘরে টাকা না থাকলে বাড়ি বেচতে হবে, বাড়ি ঘর বেচে নিজেকে নিলাম করে দিতে হবে, নিলাম করে টাকা জোগাড় করে ওই টাকাটা মেটাতে হবে। তাহলে এখানে লাইবিলিটি কি হলো? এটাকে বলা হয় আনলিমিটেড লাইবিলিটি। সোল প্রপার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি কি থাকে? আনলিমিটেড। পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি থাকে আনলিমিটেড, কিন্তু কোম্পানির লাইবিলিটি কখনো আনলিমিটেড থাকে না। এটার একটা কেস স্টাডি আছে, ঠিক আছে? সলোমন কোম্পানি ছিল, সলোমন কোম্পানি একটা কেস ল বেরিয়েছিল, ঠিক আছে? ব্রিটিশ ছিল, এটা ব্রিটিশের ইংল্যান্ড কোর্টে এটা উঠেছিল জাজটা, ঠিক আছে? তো তো এটা হচ্ছে কি বলতো, কোম্পানির লাইবিলিটি লিমিটেড হয়। কোম্পানির লাইবিলিটি লিমিটেড, কি বললাম বলতে? মনে রাখবি এই কোশ্চেনটা, মানে কি বল, বিশাল বড় অন্যায়, কখনো মাথায় আনবি না। কোম্পানির লাইবিলিটি লিমিটেড, কোম্পানির লাইবিলিটি লিমিটেড, ঠিক আছে? তো তাহলে এখানে কি হবে দেখ, প্রথম বলছে এর মধ্যে কোনটা কোম্পানির বৈশিষ্ট্য নয়? স্যার প্রথমটাই বলেছে কোম্পানির, ওরা লিখেছে আনলিমিটেড লাইবিলিটি, কোম্পানির বৈশিষ্ট্যই নয়। আমাকে যদি বলে সোল প্রপার্টনারশিপ বিজনেসের বৈশিষ্ট্য কি? আনলিমিটেড। পার্টনারশিপ বিজনেসের বৈশিষ্ট্য কি? আনলিমিটেড। কিন্তু কোম্পানির বৈশিষ্ট্য কখনোই আনলিমিটেড নয়, কোম্পানির বৈশিষ্ট্য লিমিটেড। অর্থাৎ আজকে ধর আমি টাটা কোম্পানিতে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি কত রকম দায়বদ্ধ? আমি 10 লাখ, তার বেশি আমি দায়বদ্ধ নয়। কি বললাম? বলছি কোম্পানির লাইবিলিটি লিমিটেড। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে আনলিমিটেড, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কেন বললাম আনলিমিটেড? কারণ এটা বৈশিষ্ট্য নয়। তাহলে বৈশিষ্ট্য কোনটা? কমন সিল। কোম্পানির একটা, মনে পড়ে যখন পড়াচ্ছিলাম, কোম্পানির একটা কমন সিল থাকে, কোম্পানির নিজস্ব একটা স্ট্যাম্প থাকে। তারপর পারপিচুয়াল এক্সিস্টেন্স, মানে কোম্পানির চিরস্থায়ী অস্তিত্ব। ধর আজকে টাটা কোম্পানি ধর একটা বোর্ড মিটিং করছে, ভূমিকম্প হয়ে গেল, হুট করে ভূমিকম্প হয়ে গেল, সবাই মারা গেল, যারা বোর্ড অফ ডিরেক্টর যত লোকের সব স্টাফ সব মারা গেছে, কোম্পানি উঠবে না। কোম্পানি কোনোদিন উঠবে না। কোম্পানিকে তৈরি করে আইন, কোম্পানিকে ভাঙে আইন। মানে কোম্পানির জন্ম হয় আইনের হাত ধরে, কোম্পানির মৃত্যু হবে আইনের হাত ধরে। কোম্পানিকে জন্মাতে পারে, মানে কোম্পানির জন্ম দেয় আইন, কোম্পানিকে মেরে ফেলতে পারে আইন, এছাড়া কেউ কোম্পানিকে মারতে পারে। তাই বলছে এটাকে কি বলে? পারপিচুয়াল এক্সিস্টেন্স, চিরস্থায়ী অস্তিত্ব, ঠিক আছে? তো আজকে আমরা একটা কথা বলছি, তোরা যে স্কুলে পড়িস, সেই স্কুলে ধর হেড, কমন সেন্স খারাপ, একটা কমন সেন্স। আর যে তোদের স্কুলে তোরা যে মেয়েরা হয়েছে, তো মেয়েদের স্কুলের ম্যাডাম আছে হেড মিস্ট্রেস, সাপোজ যদি কিছু হয়ে যায় বা ধর স্কুলটা কিছু হয়ে গেল, তো স্কুল কি উঠে যাবে? কোনদিন স্কুল উঠবে না, ঠিক আছে? তো স্কুল কোনদিন উঠবে না, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে পারপিচুয়াল এক্সিস্টেন্স, ঠিক আছে? তো আরে সিম্পল ব্যাপার, একটা জিনিস ভাব, যারা টাটা কোম্পানিতে প্রচুর লোক মালিক আছে, প্রচুর শেয়ার কিনেছে, একটা পিঁপড়ে যদি মারা যায়, মানে বুঝতে পারছিস? পিঁপড়ে মানে বুঝতে পারছিস তো? একটা আমাদের লাখ লাখ কোটি কোটি লোক মালিক থাকে, একজন যদি লোক মারা যায়, কোম্পানি বন্ধ হয়ে যাবে? কোম্পানি কোনদিন বন্ধ হয়ে যাবে? তুই ভাবনা, একটা চিন্তা ভাবনা, একটা কমন সেন্স খারাপ। টাটা কোম্পানি দাদার এখন রতন টাটা যে ডিরেক্টর, তাই তো, ম্যানেজিং ডিরেক্টর, ওর হাত ধরে তো সমস্ত কোম্পানি। আজকে যদি ওর কিছু হয়ে যায়, কোম্পানি উঠে যাবে? রিলায়েন্স কোম্পানি, আম্বানি কিছু হয়ে গেলে কোম্পানি উঠে যাবে? কোনোদিন উঠবে না। তাহলে এটাকে কি বলা হয়? এটাই হচ্ছে কি পারপিচুয়াল এক্সিস্টেন্স, বুঝতে পারলি তো?
সেপারেট এন্টিটি, ঠিক আছে, এটা পৃথক অস্তিত্ব, ঠিক আছে, পৃথক অস্তিত্ব। তার মানে এইগুলো কিন্তু সব কিন্তু কোম্পানির বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এগুলো তোদের তো মানে সত্যি কথা বলতে তোরা কি মুখস্থ করে এগোস নাকি? তুই 11-এ তো বিজনেস স্টাডিজ পড়েছিলি, বিজনেস স্টাডিজ এগুলো সব পয়েন্ট পড়া ছিল। যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তো সব পড়া ছিল এগুলো। আগামী দিনে যখন গ্র্যাজুয়েশন পড়বি, কোম্পানি ল পড়বি, কোম্পানি লতে এগুলোই আবার আসবে, কোম্পানি লতে এই কোশ্চেন গুলোই আবার আসবে, ঠিক আছে। কমার্শিয়াল ল মানে কোম্পানি ল যেটা আসবে সেখানে এই কোশ্চেন গুলো আবার আসবে। ওখানে দেখবি আগামী দিনে তোর একটা ল এর একটা সাবজেক্ট হবে, গ্রাজুয়েশন যখন পড়বি কোম্পানি ল একটা সাবজেক্ট, কোম্পানি ল, যে এই জিনিসগুলো সব থাকবে। তারপর কি বলছে 28টা বলছে ফেস ভ্যালু অফ আ শেয়ার 10 টাকা, এক একটা কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে। 8 টাকা কি হয়েছে কল করা হয়েছে, তার মধ্যে 7 টাকা পে করা হয়েছে। হোয়াইল ফরফিটিং দ্য শেয়ার, শেয়ার গুলো যখন ফরফিট করা হবে, তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। খুব সুন্দর কোশ্চেন বলেছি, ভালো করে শোন, আমি তোকে বলছি। শেয়ার ফরফিচার জানাল কি করতাম, এই দেখ আমি লিখে লিখে দেখাচ্ছি। শেয়ার ফরফিচার জানাল কি করতাম, শর্টে লিখছি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাই তো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তাই করতাম তো। টু কি করতাম, টু কলস ইন এরিয়ার, তাই তো, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে, টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট, মনে পড়ছে তো। একটা কোম্পানির শেয়ারের দাম 10 টাকা করে, বলতো কোশ্চেনের ফেস ভ্যালু 10 টাকা করে বলেছিল, তবে কল ডাপ কত বলেছিল, 8 টাকা, কল ডাপ 8 টাকা। এই 8 টাকা ডেবিট করলাম, কেন ডেবিট করলাম, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করতে হবে কল ডাপ ভ্যালু। আর ওখানে বলে পেড আপ কত বলেছে, 7 টাকা, তার মানে 8 টাকার মধ্যে 7 টাকা পে হয়েছে, তাহলে পে হয়নি কত টাকা, 1 টাকা, তাহলে কল সিনের 1 টাকা, আর এখানে 7 টাকা। এই তো, এবার তুই অপশন কি বলতে চাইছিস, ওরা তোকে কি জানতে চেয়েছে কোশ্চেনে, শেয়ার ফরফিয়া কত গেট করতে, অ্যান্সার পেয়ে গেছে 7 টাকা। তো বুঝতে পারলি অ্যান্সারটা, বুঝতে পারছি অ্যান্সারটা কি বলছে। তো সুন্দর সোজা সোজা কোশ্চেন দিচ্ছে, দেখ শেয়ার সরি সিকিউরিটিজ প্রিমিয়াম ইজ শোন, সিকিউরিটিজ প্রিমিয়াম আমরা কোথায় দেখাই, খুব ভালো কোশ্চেন দিয়েছে। সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটে কোথায় দেখায়, আমরা তোদের একটা চ্যাপ্টার করা দিন পড়াচ্ছিলাম তোদের একদিন আগে, ওই যে কোনটা কোন হেডে আসতো, ব্যালেন্স শিটে কোনটা কোন হেডে বলেছিলাম, ডিবেঞ্চার কোন হেডে আসে, তারপর ক্রেডিটার্স কার আন্ডারে আসে, সব খাতায় খাতায় সব লিখছিলি, এমসি গুলো দেখে দেখে বলছিলাম ওল্ড ফরম্যাটে কোথায় আসে, নিউ ফরম্যাট কোথায়, লিখছিলাম না খাতায়। এখানে সেই কোশ্চেন বলে সিকিউরিটিজ প্রিমিয়াম কোন হেডে আসে, সিকিউরিটিজ প্রিমিয়াম জানিস কোথায় আসে, আমি তোকে বলছি সিকিউরিটিজ প্রিমিয়াম কোম্পানির লাইবিলিটি, কি বললাম কোম্পানির লাইবিলিটি। এবার দেখ এখানে লাইবিলিটি বলে কোনো অপশন দিয়েছে, পড় না, বলেছে ব্যালেন্স শিট লাইবিলিটি সাইড বলেছে কিছু, অ্যাসেট সাইড অফ ব্যালেন্স শিট, ডেবিট সাইড অফ পিএল অ্যাকাউন্ট, ক্রেডিট সাইড অফ পিএল, লাস্টের লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট, ঠিক আছে। আমার তো আমি চাইছিলাম আরো একটু বলুক, এটা তো সোজা দিয়েছিল, এটা তো সোজা দিয়েছে লাইবিলিটি। আমাকে যদি বলে সিকিউরিটি প্রিমিয়াম কোথায় আসে জানিস, আমি বলবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, কি বললাম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা বেশি কারেক্ট। সিকিউরিটি প্রিমিয়াম কোথায় আসে, রিজার্ভ, এটা লিখে রাখ, লেখ, এটা যেটা লিখেছে এটা ঠিক, কিন্তু ওরা লিখেছে ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, লাইবিলিটি কোন হেডে, কোন হেডে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, ব্যাকেটে লিখে রাখ রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ওরা যদি এর চেয়েও যদি তোকে একটু বেশি জানতে চাই সেটা আমি লিখে দিলাম, ঠিক আছে। ওরা যদি লেখে যে সিকিউরিটি প্রিমিয়াম লাইবিলিটি সাইডের কোন হেডে আসে, তখন থেকে বলি রিজার্ভ এন্ড সারপ্লাস, বা ধর এরকম অপশনই দিল না, বললো সিকিউরিটি প্রিমিয়াম কোন আন্ডারে আসে, ওরা লিখলো রিজার্ভ এন্ড সারপ্লাস, এরকম বিভিন্ন 4টা অপশন দিল, তো রিজার্ভ এন্ড সারপ্লাস বেশি সঠিক, ঠিক আছে। আচ্ছা, দ্য ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, সেম কোশ্চেন দিই, কিছুক্ষণ আগে বললাম কি রে, কিছুক্ষণ আগে বললাম 15 সালে কোশ্চেন এসেছিল কি, কোনটা কোনটা জয়েন্ট স্টক কোম্পানির বৈশিষ্ট্য নয়, এবার বলেছে কোনটা জয়েন্ট স্টক কোম্পানির বৈশিষ্ট্য, আগেরটা বলেছিল কোনটা ফিচার নয়, আর এটা বলছে কোনটা ফিচার, তাহলে ফিচার কোনটা, সেপারেট লিগাল এন্টিটি, হ্যাঁ ফিচার, তারপর হচ্ছে পারপেচুয়াল এক্সিস্ট, হ্যাঁ স্যার এটাও ফিচার, লিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি ওখানে ছিল আনলিমিটেড, তার মানে অল অফ দিস আছে। 30-এরটা হয়ে গেল। 31, ইফ 5,000 ইকুইটি শেয়ার অফ ₹100 ইচ আর ইস্যুড এট এ প্রিমিয়াম, কোম্পানি 5,000টা শেয়ার ইস্যু করছে 5% প্রিমিয়ামে, তাহলে টোটাল মানি রিসিভ হয়েছে কত, একটা শেয়ারের ফেস ভ্যালু 100 টাকা করে, 5% প্রিমিয়াম মানে 5 টাকা, 105 টাকা, 5,000 ইন্টু 105 করলে 5,25,000, তাহলে অ্যাপ্লিকেশন সময় কত টাকা রিসিভ হয়েছে বলে 1 লাখ, সরি 5,25,000, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখি কিছুক্ষণ আগে তোকে একটা করালাম কোশ্চেন, মনে পড়ছে, দেখ কোশ্চেনটা কি দিয়ে 15 সালে দিয়েছিল, 15 সালে যে কোশ্চেনটা দিয়েছিল বলছে শেয়ার ফরফিটেড কে কত টাকা ক্রেডিট করবে, এটা দিয়েছিল 15 সালে, আর 16 সালে কি দিয়েছে,
শেয়ার ক্যাপিটালকে কত টাকা ডেবিট করবো, একই কোশ্চেন বলে শেয়ার ক্যাপিটালকে কত টাকা ডেবিট করবো, দেখ কত টাকা, 8 টাকা ডেবিট করবো, 8 টাকা ডেবিট করবো, বুঝতে পারলি কোশ্চেনটা, একই কোশ্চেন, 15 সালে দিয়েছে একটা, 16 সালে দিয়েছে একটা। এবার আমি একটু পড়ে নি কি বলতে চাইছে। বলছে ইফ এ শেয়ার হবে নমিনাল হলো 10 টাকা, যার মধ্যে 7 টাকা কল করা হয়েছে, 5 টাকা ফরফিট হয়েছে, 5 টাকা পেড ইজ ফরফিটেড, ঠিক আছে। বলছে তার শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড, শেয়ার ক্যাপিটাল কত টাকা ডেবিট করো, যত টাকা পেড আপ ভ্যালু কত, ওকে বল পেড আপ ভ্যালু কত, সরি পেড আপ কেন বললাম, কলড আপ ভ্যালু কত টাকা কলড হবে। মানে আমরা যখন শেয়ার ফরফিটার কথা ফরফিট জানার কি লিখতাম, ওটা শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট লিখতাম। তো শেয়ার ক্যাপিটাল ডেবিট করার অর্থটা কি ছিল, কত টাকা কল করা হয়েছে, কত টাকা কল করা হয়েছে কত টাকা, ওকে বল 7 টাকা। পেড আপ তো আগের কোশ্চেনটাই ছিল, আগের কোশ্চেনটা 15 সালের কোশ্চেনটা আমি প্রথমে জার্নালটা লিখলাম, ওরা বলেছিল যে ফর ফিচার অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট, এটা বলেছে। আর এই অঙ্কটা বলছে ক্যাপিটালকে কত টাকা ডেবিট হবে। তা একই কোশ্চেন, জাস্ট ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন এক, জাস্ট কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিয়েছে। তুই পরীক্ষা দিয়ে আসিস, টেস্ট পরীক্ষায় দিয়ে আসিস, এই যা যা এমসিকিউ করেছি, আমি তোকে গ্যারান্টি দিই বলছি একটাও এমসিকিউ বাইরে দেবেন, একটাও এমসিকিউ বাইরে দেবেন, একটা এমসিকিউ বাইরে দেবেন, সবকটা এমসিকিউ কমন দেবেন, সবকটা এমসিকিউ কমন দেবেন। এই এমসিকিউগুলোই আসবে, যেগুলো বলছি এইগুলোই করবি। আর ওই যে লাস্ট ক্লাস বললাম একটা করাবো, মানে একটা তৈরি করে রেখেছি কোশ্চেন গুলো, ওখান থেকেই এমসিকিউ টেস্টে আসবে, ওইগুলোই টেস্টে আসবে, ঠিক আছে, ওইগুলোই টেস্টে আসবে, ঠিক আছে। আর ওই দিন যদি ক্লাস কামাই হয় একদম পুরো আবার ফাইনাল পরীক্ষা, মানে তার মার্চে পরীক্ষা হয় না ফাইনাল, ওটা আবার ফেব্রুয়ারি মাসে করাবো লাস্ট উইকে, আবার ফেব্রুয়ারি লাস্ট উইকে করাবো, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ 33 এটা কি বলছে, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস ইজ ট্রান্সফার টু, তার মানে এটা তো জানিস শেয়ার ফরফিট করলাম, শেয়ার ফরফিটার শিখেছি তো, শেয়ার ফরফিটারে রিইস্যু করতাম, রিইস্যু করে সবসময় প্রফিট হয়। এখন তুই আমাকে জিজ্ঞাসা স্যার রিইস্যু করে কোনোদিন লস হয়, জীবনে কোনোদিন লস হতে পারে না। শেয়ার রিইস্যু করলাম না, রিইস্যু করে কোম্পানি কখনো লস হয় না, সবসময় প্রফিট হয়, হয় প্রফিট হবে নাহলে প্রফিটটা নীল হবে, জিরো হবে, হয় জিরো হবে নাই প্রফিট হবে। স্যার প্রফিট হলে কোথায় টাকা ট্রান্সফার করতে হয়, ক্যাপিটালিজম। 34 শেয়ার ইস্যুড এট আ প্রাইস মোর দ্যান দ্য ফেস ভ্যালু ইজ কল্ড, ঠিক আছে, শেয়ার ইস্যুড এট এ প্রাইস মোর দ্যান দ্য ফেস ভ্যালু ইজ কল্ড, এটা তো জানিস, এটা বলার কি দরকার, বলটা কি হবে, অ্যান্সার কি হবে, হ্যাঁ সিকিউরিটিজ প্রিমিয়াম, মানে ফেস ভ্যালু যদি বেশি দামে শেয়ার ইস্যু করিস তখন তাকে কি বলে, সিকিউরিটিজ প্রিমিয়াম। সিকিউরিটিজ প্রিমিয়াম আছে, হ্যাঁ 2 নম্বর পয়েন্টটা, ইস্যু অফ শেয়ার এট এ প্রিমিয়াম। নেক্সট 35 অঙ্কটা কি বলেছে, দেখ 35 একটা অঙ্ক দিয়েছে, বলছে মিস্টার এক্স হোল্ড 800টা শেয়ার, ভালো অঙ্ক দিয়েছে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে, মিস্টার এক্স 800টা শেয়ার হোল্ড করছে, 10 ইজ ইস্যুড অ্যাট পার, হি ফেল টু পে ফাইনাল কল মানি, সে ফাইনাল কলে 3 টাকা দিতে পারেনি, ঠিক আছে দিতে পারেনি, এবং তার শেয়ারগুলো ফরফিট করতে বলছে। ইন দিস কেস অ্যামাউন্ট ক্রেডিটেড টু ফরফিটেড শেয়ার, আচ্ছা ভালো করে শোন, 10 টাকার মধ্যে ওর থেকে পাওয়া যায়নি কত টাকা, 3 টাকা পাওয়া যায়নি, তার পাওয়া গেছে কত টাকা, 7 টাকা পাওয়া গেছে। ওরা বলছে শেয়ার ফরফিটেডে তুমি কত টাকা করা, তাহলে 800টা শেয়ার, এক একটা শেয়ারের দাম 7 টাকা করে পাওয়া গেছে, তাহলে 800 ইন্টু 7, 5,600 টাকা, সিম্পল কোশ্চেন। 36 দ্য সোর্সেস অফ ক্যাপিটাল অফ এ কোম্পানি, খুব ভালো কথা বলেছে, খুব ভালো কথা বলেছে। কোম্পানি তার টাকা জোগাড় করে কোথা থেকে, একটা কোম্পানি, দ্য টাটা কোম্পানি, ওদের ভাব রিলায়েন্স কোম্পানি, বড় বড় কোম্পানি, ও তো কোম্পানি চালায়, কোম্পানি চালাতে গেলে টাকা জোগাড় করে সিম্পল কোশ্চেন। বল আজকে তুই একটা দোকান করেছিস, তুই একটা মুদিখানা দোকান করে টাকা জোগাড় করবি কোথা থেকে, তুই টাকা জোগাড় করবি কোথা থেকে, স্যার কি করে টাকা জোগাড়, ঘর থেকে টাকা নিয়ে গিয়ে টাকা জোগাড় করবো, ব্যবসা করবো, ঘর থেকে টাকা নিয়ে ব্যবসা করবো, আর ঘরে টাকা না থাকলে মার্কেট থেকে লোন করবো, এই তো টাকা জোগাড় করবে। একটা পার্টনারশিপ টাকা জোগাড় করে কি করে, স্যার পার্টনাররা মিলে টাকা জোগাড় করবে, ওদের ঘর থেকে টাকা নিয়ে আসবে, ঘরে টাকা না থাকলে মার্কেট থেকে লোন করবে, কোম্পানি টাকা জোগাড় করবে কোথা থেকে, শেয়ার বেচে, কি শেয়ার বেচে, স্যার ইকুইটি শেয়ার বেচে, প্রেফারেন্স শেয়ার বেচে। আর যদি কোম্পানি, যেমন আমি একটু হুট করে কি একটা উদাহরণ চলে আসলো জানিস তো, আমি একটা খুব ভালো একটা উদাহরণ চলে আসলো, সেটা কি বলতো, ওই যে তোরা দেখবি অনেকেই তো এখন ফোন ইউজ করে তো দেখি, ফোন ইউজ করে দেখি কিসের কানেকশন জানিস, ম্যাক্সিমাম লোকের কানেকশন কিসের, জিও, ম্যাক্সিমাম তো জিওর লোকের কানেকশন। তো জিওর যে আম্বানির ব্রেন, বিশাল ব্রেন, আম্বানি একটা বিশাল ব্রেন, এই জিওকে নিয়ে এসেছিল জানিস তো, আম্বানি নিয়ে এসেছিল, প্রথম 3 মাস কি দিয়েছিল জিও কি করেছিল জানিস তো, 99 টাকা দিয়ে সিম কিনতে হবে না, চলো 3 মাস আনলিমিটেড নেট করো। কার বুদ্ধি ছিল এটা, বুদ্ধিটা কার ছিল, আম্বানির বুদ্ধি ছিল। বলছে তোমাদেরকে আমি এখন ফ্রিতে খাওয়াচ্ছি, পরে তোমাদেরকে লুটবো,
এটা ছিল ওর ব্রেন, এটাই ছিল ওর ব্রেন, এটাকে বলে এন্টারপ্রেনিউর। ঠিক আছে, এটা ছিল ওর ব্রেন। এখন তোমাদেরকে আমি খাওয়াচ্ছি ফ্রিতে, নাও খাও খাও ভালো করে খাও, পরে তোমার থেকে লুটবো, বিশাল লুটবো। বুঝতে পারলি তো? এখন সেই লোটা আরম্ভ হয়েছে। কি করেছে, ওর কোম্পানি না প্রতি বছর যত টাকা প্রফিট করে না, প্রফিটের একটা পোর্শন টাকা না কোম্পানি সরিয়ে রাখে, রিজার্ভে সরিয়ে। আমার যতদূর এক্সাক্ট মনে পড়ছে, ব্যালেন্স শিট ফিগার দেখেছিলাম, 1,50,00,000 ছিল, 1,50,00,000 ছিল, বুঝিস তো? 1,50,000 কোটি টাকা ছিল ওর রিজার্ভে, রিজার্ভে 1,50,00,000 কোটি ছিল। কি করলো, অনেক টাকা জমে গেছে, চলো ওই টাকাটা ওখান থেকে বের করি, বের করে পাবলিককে খাওয়ায়, পরে পাবলিকের থেকে টাকা তুললো। বুঝতে পারলি তো? ওই টাকাটাই দিয়ে কিন্তু ও জিওতে ইনভেস্ট করেছিল। আর আজ জিও এয়ারটেলকেও ছাপিয়ে গেছে, সবাইকে ছাপিয়ে গেছে জিও, 1 নম্বরে চলে গেছে এখন জিও, এখন 1 নম্বরে চলে গেছে জিও। বুঝলেন, জিও এখন বর্তমানে 1 নম্বরে। জিও যা অফার লঞ্চ করবে কেউ আনতে পারবে না অফার। জিও চাইলে মানে ও যা খুশি করে দিতে পারে জিও, কেউ ওর সঙ্গে মার্কেট টিকতেই পারবে না, জিওর সঙ্গে মার্কেট টিকতে পারবে, তাই তো? যা খুশি করতে পারে। তো দেখ কি বললাম, তাহলে ও কি করেছিল, আর একটা ওর কোম্পানি যে প্রফিটে প্রচুর টাকা ছিল, মানে রিজার্ভে যে টাকাটা জমা ছিল, ওই টাকাটা দিয়ে ওই টাকাটাও কিন্তু কোম্পানি টাকাটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। তো এখানে তিনটে অপশন, যে তিনটেই কারেক্ট অ্যান্সার। কিন্তু স্যার ডিবেঞ্চার দেয়নি, ডিবেঞ্চার থাকলে ডিবেঞ্চারও নেই। ঠিক আছে, তো তাই এখানে দেখ কি লিখেছে, কোম্পানি টাকা জমার পর ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, আর এখানে কি হয়েছে, ওই যে আগে টাকা জমানো ছিল সেই টাকাটা দিয়েও ও নিতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার অল অফ দিস। প্রথমে প্রথমে খাওয়ালো আর পরে লুটলো, কি অবস্থা বল, কিভাবে লুটছে এখন। আর তুই জানিস তুই জানিস ভোডাফোন কেন কমিয়েছিল, এয়ারটেল কেন কমিয়েছিল? ভোডাফোন এয়ারটেল যদি না কমাতো, ভোডাফোনের রিয়েলি এত রেট কম ছিল না, এখন যে লেভেলের রেট আছে। এটা আবার এই যে কনসেপ্ট, এটা পুরো ইকোনমিক্স এর কনসেপ্ট, পুরোপুরি ইকোনমিক্স এর কনসেপ্ট। ইকোনমিক্সে তোরা ধর, ইকোনমিক্সের পুরো একটা মার্কেট, মার্কেট বলে ইকোনমিক্স এর চ্যাপ্টার আছে, পুরো মার্কেটের কনসেপ্ট এটা। তো ওখানে কি হয়েছে, ও কি করেছিল, ভোডাফোন এয়ারটেলকে মার্কেটে টিকে থাকার জন্য রেট কমাতে হয়েছিল। না হলেও মার্কেট পুরো জিও একদম পুরো মনোপলি করে দিচ্ছিল। সবাই দেখ, এখন যেখানে রেট কম সবাই তো ওখানেই যাবে। সবাই তো অত বুঝবে না, ওইসব ভোডা বুঝবে না, ভোডা বুঝবে না, কোনো কিছুই বুঝবে না, সবাই ওখানেই চলে যাবে। ও এখানে কি করেছিল, ও জিও যখন দেখলো রেট কমিয়ে দিয়েছে, চলো রেট আমিও রেট কমিয়ে দিই। এবার যখন জিও টুক করে বাড়াচ্ছে, দেখ যে যেই রেট বাড়িল, এখন জিও রেট বাড়িয়েছে, দিস তো জিও রেট বেড়েছে। ভোডাফোন কি করেছে, ও কি বসে আছে নাকি? ভোডাফোন রেট বাড়িয়ে দিয়েছে, ও তো ও শুধু বসে দেখে কে কখন রেট কি করছে, বাড়াচ্ছে কমাচ্ছে, ও সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেবে। কারণ ভোডাফোন চাই না, মার্কেট দিয়ে অর্ধেক কোম্পানি উঠে যাচ্ছে, এর জন্য রেট পাচ্ছে না, কন্টিনিউ টিকে থাকতে পারছে না, টিকে থাকার জন্য কাজটা করতে হবে। এবার ধর অন্যান্য কোম্পানি যদি এখন যদি হুট করে যদি কোনো কোম্পানি কমিয়ে দেয়, তো জিও যদি আবার কমিয়ে দেয়, বাকি কোম্পানি কমাতে বাধ্য, আর যে না কমে মার্কেট থেকে উঠে যাবে। আচ্ছা, বুঝতে পারলি তাহলে এই কনসেপ্টটা? তো এবার 37টা বলছে কি, ফরফিটেড শেয়ারস অরিজিনালি ইস্যুড এট এ প্রিমিয়াম ক্যান বি রিইস্যুড। এটা তো জানিস, এই যে ফরফিটেড শেয়ার, শেয়ারগুলো যে ফরফিট করা হচ্ছে, মানে অরিজিনালি প্রিমিয়ামে ইস্যু হয়েছিল, সেইগুলো রিইস্যু করবে। মানে আমি কথাটা বলছি, কি বলে যে কোশ্চেন পড়ে যদি মানে বুঝতে না পারিস, আমি তোকে বলছি। কোম্পানি যখন অরিজিনালি শেয়ার ইস্যু করেছিল, সেটা ধর অরিজিনালি শেয়ার ইস্যু করেছিল কি, প্রিমিয়ামে ইস্যু করেছিল। কিন্তু যখন ফরফিট করার পর যে রিইস্যু করবো, সেই রিইস্যু কি করবো, স্যার আগে প্রিমিয়াম ছিল বলে কি এখনো কি প্রিমিয়াম হতে হবে? আগে প্রিমিয়াম ছিল বলে কি তাহলে এখন, মানে এরকম কোনো ব্যাপার নেই। আগে প্রিমিয়াম থাকুক না, আগে যা খুশি থাকুক, এখন তুই প্রিমিয়ামও করতে পারিস, ডিসকাউন্টও করতে পারো করতে পারিস। তার মানে কি হবে, এটা এনি অফ দিস, যে কোনো অপশন, যে কোনো একটা হতে পারে। ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস, মানে তুই যে শেয়ার গুলো ফরফিট, এই রিপিটেড কোশ্চেন আগেই ছিল, কিছুক্ষণ আগে বললাম, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এই কোশ্চেনটা, রিপিটেড কোশ্চেন, যে তুই শেয়ার গুলো যে ফরফিট করলি, পরে সেইগুলো রিইস্যু করলি ডিসকাউন্টের ভ্যালু কত হতে পারে? তুই যত টাকা ফরফিট করেছিস তার বেশি তো ডিসকাউন্ট হতে পারে না। তাহলে এখানে কোন অ্যান্সারটা হবে, ক্যান নট বি লেস দেন দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস, cannot be more than forfeited shares, ঠিক আছে, cannot be equal none of this। তাহলে বল এখানে কোন অ্যান্সারটা হতে পারে, বল কোনটা হতে পারে? এই ডিসকাউন্টের অ্যামাউন্ট, আমি কি বললাম, ডিসকাউন্ট অ্যামাউন্ট কার বেশি হতে পারবে না, কি বলেছিলাম, ফরফিটের বেশি হতে পারবে না, কি বলেছিলাম তো, যত টাকা, কি বলেছিলাম বল, তুই টাকা কালেক্ট করেছিস ধর 8 টাকা, তুই
কোনো একটা শেয়ার হোল্ডার টাকা দিতে পারছে না, শেয়ারগুলো ফরফিট করে দিবি, কিন্তু ওর থেকে 10-এর বদলে 8 টাকা কালেক্ট করেছিস, পরে এই শেয়ারগুলো অন্য কাউকে বেচে দিবি, ডিসকাউন্টে বেচবি, সেই ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট দিতে পারবি? তুই ম্যাক্সিমাম 8 টাকা ডিসকাউন্ট দিতে পারবি, 8-এর বেশি দিতে পারবি না। যত টাকা কালেক্ট করেছিস তার বেশি ডিসকাউন্ট দিতে পারবি না। তাহলে কি লিখবো? ক্যান নট বি মোর দ্যান ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ার্স। এটা ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, বুঝতে পারলি? কোশ্চেনের মানে বোঝা খুব জরুরি, মুখস্থ করে কোনো কাজ হবে না, মুখস্থ এমসিকিউ মুখস্থের কোনো কাজ হবে না, বোঝাটা খুব জরুরি। আর এইগুলো ধর আমি ধর এখানে রাইট মেনে দিলাম, আমি তো রাইট মেনে দিচ্ছি, তুই এইগুলো দেখে তুই কিছু বুঝতে পারবি না। আর আরেকটা প্র্যাকটিক্যাল কথা, যদি অঙ্ক করা না থাকে তুই ভালো করে করতে পারবি এমসিকিউ। এমসিকিউ তে ওই 36 যে কেউ পায় না, এটা একটা প্র্যাকটিক্যাল কথা, প্র্যাকটিক্যাল ফ্যাক্ট বলছি, 36 সবাই পেতে পারে না। হ্যাঁ, এবার ধর কারোর মুখস্থ বিদ্যা খুব ভালো, নাম্বার 1, নাম্বার 2 তার লাখটাও খুব ভালো, বুঝতে পারলি? এক মুখস্থ বিদ্যা ভালো, একটা লাখ ভালো। ও ধর যে এমসি গুলো পুরো পুরো মুখস্থ করে চলে গেছে, ডেটা ফেটা ফিগার টিগার দেখে মুখস্থ করে চলে গেছে, রাইট হয়ে চলেছে, আলাদা ব্যাপার। এটা হওয়ার সম্ভাবনা খুব কম, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। আমি কেন মুখস্থ করবো? আমি অঙ্ক ভালো মতন করেছি, আমি একবার রিডিং মারলেই হয়ে যাবে। এই হচ্ছে এমসিকিউ, রিডিং মারলে এমসিকিউ হয়ে যাবে। রিডিং আমার জাস্ট কোশ্চেনটা পড়বো, আমি নিজেই বুঝবো, নিজেই বুঝে বুঝে করবো। আচ্ছা দেখ, তারপর কি বলে 39টা, প্রিমিয়াম রিসিভড অন ইস্যু অফ শেয়ার। ঠিক আছে, শেয়ার ইস্যু করার সময় যে প্রিমিয়ামটা পেয়েছিস, ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়। কোশ্চেনটা কি বলেছে? আমরা তো শেয়ার ইস্যু করছিলাম, শেয়ার তো ইস্যু করছি, শেয়ার ইস্যু করি প্রিমিয়ামে, শেয়ার ইস্যু করি, শেয়ার ইস্যু করে যে প্রিমিয়ামের টাকাটা পাই না, এই টাকাটা কোথায় ইউজ করতে পারি? এটা একটা লং কোশ্চেন হতে পারে পরীক্ষায়, এই কোশ্চেনটা লং 4-এও আসতে পারে, এই কোশ্চেনটা 4 নম্বরও দিতে পারে। কি লিখতে হবে জানিস তো? 4টে পয়েন্ট লিখতে হবে, 4 নম্বর, 4 নম্বর পেয়ে যাবে। তার মানে কোম্পানি যে শেয়ার ইস্যু করে না, কোম্পানি যে শেয়ার ইস্যু করে, শেয়ার ইস্যু করে যে টাকাটা পায়, কোম্পানি শেয়ার ইস্যু করে প্রিমিয়ামে, প্রিমিয়ামে যে শেয়ার ইস্যু করে যে টাকাটা পায় তাকে সিকিউরিটিজ প্রিমিয়াম বলে। কোম্পানি সিকিউরিটি প্রিমিয়াম টাকা দিয়ে কোথায় কোথায় ইউজ করতে পারে। একটা পয়েন্ট বলছি, প্রথমে বলছি ফুললি পেড আপ বোনাস শেয়ার, ফুললি পেড আপ বোনাস শেয়ারের ক্ষেত্রে ইস্যু করা যায়, একটা পয়েন্ট। যদি এখানে এই অ্যান্সারটা এখানে আছে, দেখ অপশন আছে ফুললি পেড আপ বোনাস শেয়ার, বলেছে ফুললি পেড আপ বোনাস শেয়ার, হ্যাঁ ঠিক, ফুললি পেড আপ বোনাস শেয়ার, এটাই হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। স্যার আপনি বলেন আরো বড় কোশ্চেন দিলে এটা একটা পয়েন্ট লিখতে হবে না, আরো 3-4টে পয়েন্ট লিখতে হবে, আর কোথায় কোথায় লেখা যেতে পারে? একটা তো পয়েন্ট বলে ফুললি পেড আপ, তুই নাও পড়ে যাস, পরীক্ষা চলে আসে, ইজিলি লিখে দেবে, ইজিলি লিখতে পারবি। একটা পয়েন্ট কি বললাম আমি আবার বলছি, সিকিউরিটিজ প্রিমিয়াম দিয়ে কোম্পানি কি করে, কোথায় কাজে লাগাতে হবে সিকিউরিটিজ প্রিমিয়াম টাকাটা? ফুললি পেড আপ বোনাস শেয়ার। কোম্পানি, তোদের সিলেবাসে বোনাস শেয়ার নেই, তুই যখন বড় হবি, এখন তো অনেক বাচ্চা আছিস তোরা, কলেজে যখন উঠবি তখন অনেক বড় হবি, কলেজে একটা বোনাস শেয়ার বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে তো? তো বোনাস শেয়ার ইস্যু, কোন বোনাস শেয়ার? বোনাস শেয়ার 2 রকমের হয়, একটা পার্টলি পেড আপ হয়, একটা ফুললি পেড আপ হয়, ঠিক আছে তো? তো ফুললি পেড আপ বোনাস শেয়ার ইস্যু করার ক্ষেত্রে সিকিউরিটি প্রিমিয়াম লাগে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলছি যে সেটা তো শুনতে হবে, কারণ এটা তো তুই কলেজে যখন উঠবি তখন জানতে হবে, এগুলোর উপর অঙ্কের চ্যাপ্টার আছে। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার বলে একটা টপিক হয়, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ারের যে প্রেফারেন্স শেয়ারটা রিডিম করার সময় প্রিমিয়ামের টাকাটা ইউজ করা হয়। প্রেফারেন্স শেয়ারের যে প্রিমিয়ামটা থাকে না, ওই প্রিমিয়াম মানিটা রিডিম করার জন্য এই টাকাটা ইউজ করা হয়। 2টো পয়েন্ট বললাম। এবার ঠিক আছে, কোম্পানি যদি কখনো কোনো মানে কি বলবো ফিকটিসিয়াস অ্যাসেট থাকে, মানে কোনো রকমের কোনো যদি লস থাকে, কোম্পানি কোনো রকমের লসটাকে মেটানোর জন্য এই সিকিউরিটি প্রিমিয়াম ইস্যু করা হয়। এরকম বহু বহু পয়েন্ট আছে, আমি তো 3টে পয়েন্ট বললাম, আমি তোকে নোটও বলে দেওয়া হবে, বা আমাদের যে পিডিএফ দিই, পিডিএফ এ নোটে লেখানো আছে সিকিউরিটি প্রিমিয়াম কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক আছে তো? এরকম বহু পয়েন্ট আছে, একবার এসেছিল পরীক্ষায় যে সিকিউরিটি প্রিমিয়াম কোথায় কোথায় ইউজ করা হয়। আমি 4টে পয়েন্ট করে রাখলেই হবে, তাহলে কটা পয়েন্ট বললাম বলে? 1, 2, 3টে পয়েন্ট তো বললাম, আরো ওরকম বহু 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 পয়েন্ট আছে, ঠিক আছে, বহু পয়েন্ট আছে। তারপর বলছে কি, দ্য ব্যালেন্স অফ সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়ামের ব্যালেন্স, এইটা, এই দেখ কিছুক্ষণ আগে এই কোশ্চেনটা দিয়েছিলাম, দেখা এখন হয়ে গেল। সিকিউরিটিজ প্রিমিয়াম কি বলেছিলাম? ব্যালেন্স শিটে কোথায় বসাই? লাইবিলিটি সাইডে বলেছিলাম, লাইবিলিটি সাইড, এখানে লাইবিলিটির অপশন দিয়েছে না স্যার, লাইবিলিটি দেয়নি, তাহলে কি হবে? কি বলেছিলাম আরেকটা অপশন কি বলেছিলাম? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, হয়ে গেল। দেখি একসঙ্গে আমি আগেই কাজটা করে দিয়েছিলাম, তার বেনিফিট এখন পেলাম। 41 বলছে কি, অথরাইজ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল মানে কি জানিস? অথরাইজ ক্যাপিটাল কাকে বলে? অথরাইজ ক্যাপিটাল মানে হচ্ছে যার বেশি তো ক্যাপিটাল হতে পারবে, যার বেশি ক্যাপিটাল হতে পারবে না, তাই তো? অথরাইজ ক্যাপিটাল মানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, ওকে বলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? আছে এরকম ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, এই বুঝে গেলি? 41 এ হলো। 42 এটা কি বলছে? আফটার ফাইনাল কল, কি বলছে? আফটার ফাইনাল কল, ফাইনাল কলের পর এক্স লিমিটেড ক্রেডিটেড 3,500 টাকা
টু ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট, ঠিক আছে তো? এক্স লিমিটেড ক্রেডিট 3,500 রুপিস 3,500 টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট ফর ফরফিটিং 500 shares of which 10 each. These shares were reissued 2,500, the amount transferred to capitalism. খুব ভালো কোশ্চেন দিয়ে, খুব বড় কোশ্চেন দিয়ে তোদের কাছে কিন্তু খুব বড় কোশ্চেন দিয়েছে। তুই বল, এটা যদি তুই অঙ্ক না জানিস তুই করবি কি করে? তুই এটা তুই মুখস্থ করে কি নামাতে পারিস? এটা মুখস্থ কিচ্ছু হবে না। এটা তোকে বুঝতে হবে ক্যাপিটাল নিতে হবে তুই কত টাকা পাঠাতে পারিস। দেখ আস্তে আস্তে ধীরে সুস্থে কর, ধীরে সুস্থে দেখ। ক্যাপিটাল রিজার্ভ, তোরা তো অঙ্ক পড়েছিলি ইস্যু অফ শেয়ার, ক্যাপিটাল রিজার্ভ বের করার একটা ফর্মুলা শিখেছিলাম মনে পড়ে? ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট। চল লিখে দেখাচ্ছি আমি, এটা লিখে দেখাচ্ছি। কত নম্বর অঙ্ক এটা বল? ফর্মুলা কি ছিল বল? ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট, এটাই তো ফর্মুলা ছিল। খোঁজ ওখানে খোঁজ, ফরফিটেড ক্রেডিট কত ছিল দেখ কি বলেছে, খুঁজতে তো হবে। বলছে এক্স লিমিটেড ক্রেডিটেড 3,500 টাকা, 3,500 বলে দিয়েছে ফরফিটেড ক্রেডিট, বলে দিয়েছে তোকে 3,500 হচ্ছে ফরফিটেড ক্রেডিট, মানে যে শেয়ারগুলো ফরফিট হলো সেখান থেকে তুই কত টাকা রিকভার করতে পেরেছিস? স্যার 3,500 টাকা, লিখে দেয় 3,500 টাকা। এবার ওই শেয়ারগুলো যখন পরবর্তী সময় রিইস্যু করেছিস, রিইস্যু করার সময় তুই কত টাকা লস করেছিস? তুই রিইস্যু করে কত টাকা পেয়েছিস? 2,500 টাকা পেয়েছিস। রিইস্যু করে কত টাকা পেয়েছিস? 2,500 টাকা পেয়েছিস। 5,000 টাকার মধ্যে তুই 2,500 টাকা পেয়েছিস। 5,000 টাকার মধ্যে ভালো করে শোন, তুই যে রিইস্যু করেছিস, রিইস্যু করে কত টাকা পেয়েছিস? রিইস্যু করে কত টাকা পেয়েছিস বল? 2,500 টাকা। কিন্তু কতগুলো শেয়ার ছিল? 500টা শেয়ার 10 টাকা করে হলো কত? 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে 2,500 টাকা পেয়েছিস। পাঁচ কি কত? 2,500, 2,500 টাকা পাস। তাহলে যে টাকাটা পাশে তাদের ডিসকাউন্ট বলে, তা 3,500 থেকে 2,500 বাদ দিলে কত হয় অ্যান্সার? আচ্ছা অপশন 42 এ শস্য জঙ্গ 43। ওই দেখ ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি বৈশিষ্ট্য কোনটা? এখানে আর বেশি অ্যানালাইসিস করতে হবে না, অল অফ দিস, ঠিক আছে? তারপর 44 ব্যালেন্স অফ ফরফিচার অ্যাকাউন্ট, ফরফিচার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে, ফরফিচার অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে সেটা ব্যালেন্সটা কোথায় বসায়? বলছে ফরফিচার অ্যাকাউন্টের যে ব্যালেন্স থাকে, এই যে ব্যালেন্স ইন, বলছে যে ব্যালেন্স ইন ফরফিচার শেয়ার, ফরফিচার শেয়ারের যে ব্যালেন্স, শেয়ার ফরফিচারের যে ব্যালেন্স, ঠিক আছে তো? ইট ইজ শোন ইজ ব্যালেন্স ইন আন্ডার দ্য হেড, তা শেয়ার ফরফিচার ব্যালেন্স কোথায় বসায়? আদার কারেন্ট লাইবিলিটি না, লং টার্ম বরোইংস না, তাহলে অ্যান্সার তো এই দুটোর মধ্যেই হচ্ছে। রিজার্ভ আর সারপ্লাস আর শেয়ার ক্যাপিটাল বলতে পারবি? শেয়ার ফরফিচার ব্যালেন্স, শেয়ার ক্যাপিটাল লিখ, শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? শেয়ার ফরফিচার ব্যালেন্সটা কোথায় বসাবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে, ঠিক আছে? শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে? এটা একটু পড়ে রাখ, এটা তো মানে আমি আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আগের ক্লাসে কোথায় লিখবো? শেয়ার ক্যাপিটাল। শেয়ার অ্যালটমেন্ট, এর আগেই বললাম, এই আগেই বলেছিলাম শেয়ার অ্যালটমেন্ট কি ধরনের অ্যাকাউন্ট? পার্সোনাল, মানে এখন আর মাথায় রাখতে হবে না, মানে বুঝলি তো? সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে হবে এটা, ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্ট কোন অপশনটা বল, কোনটা কিসের? পার্সোনাল অ্যাকাউন্ট 45 হবে বি। 46 দেখ, আর 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 অ্যানালিসিস করতে হবে না, সব রিপিট, এবার সব রিপিট করছে, ঠিক আছে তো? এই 46, এই 46 বলছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অন কলসিন এরিয়া, কলসিন এর কত পার্সেন্ট শিখেছিলাম বল? কলসিন এরিয়া 10% আর অ্যাডভান্স ছিল 12%, তো 10% রাইট মেরে দেয়। ও তোর পরীক্ষায় না তোকে ঘাবড়ানোর জন্য কি কি অপশন দেবে জানিস? ও 10 আর 12 দুটোই দেবে, ও প্রতিটা অঙ্কে 10 আর 12 দেবে, বুঝতে পারলি? ইচ্ছা করে দেবে 10 আর 12, কারণ অনেকে গুলিয়ে ফেলে কলসিন আর কলসিন অ্যাডভান্স মানে পার্সেন্টেজে গুলিয়ে ফেলে, এই জন্য 10 আর 12 ইচ্ছা করে দেয়, তোকে ইচ্ছা করে এই কোশ্চেন গুলো দেবে। আমি জানি না তোরা আমার এমসিকিউ ট্রিক্স ভিডিও দেখেছিস কেন, ট্রিক্স ভিডিওতে এগুলো সব বারবার করে বলেছে, ওরা যখন ওরা এমসিকিউ অপশন সেট করে না, ওরা এইভাবে এই জিনিসগুলো সেট করে কোশ্চেন সেট করে, এই জিনিসগুলো দেখে ওরা 10 12 ইচ্ছা করে দেবে, ইচ্ছা করে দেবে 10 12। তার কখনো কখনো আমি এমসিকিউ ট্রিক্স একটা বলেছিলাম, তার কোনো একটা অ্যান্সার বেরিয়েছে, ধর তো সাপোজ ধর তুই করে দেখেছিস কি বলতো 100 বেরিয়েছে, ওই ইচ্ছা করে -100 দিয়ে দিয়েছে, +100 +-100 দুটো দেবে। আচ্ছা শোন 47 ফর পারচেস অফ নেট অ্যাসেট, ঠিক আছে? তুই নেট অ্যাসেট কিনেছিস, কত অ্যাসেট কিনে? 2.5 লাখ টাকার অ্যাসেট কিনেছিস, 2.5 লাখ টাকা অ্যাসেট কেনার জন্য তোকে পেমেন্ট করতে হচ্ছে কত? স্যার 1 লাখ টাকার শেয়ার আর 1 লাখ টাকার ক্যাশ। তুই বল, তুই 2.5 লাখ টাকার অ্যাসেট নিয়ে 2 লাখ টাকা পেয়েছিস, তাহলে তুই লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। লাভ কত টাকা লাভ হয়েছে? 50 লাখ টাকা। এটা কোথায় পাঠাবো টাকাটা? ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ। আর দেখ এই কোশ্চেনে দেখ, ও ও সবসময় দুটো পয়েন্ট দেবে, একটা গুডউইল দেবে, ক্যাপিটাল রিজার্ভ দেবে, গুডউইল দেবে, ক্যাপিটাল রিজার্ভ দেবে, দেবে এটা।
আর যদি দেখ না, স্টুডেন্ট তো জানে, মোটামুটি তো স্টুডেন্ট জানে যে গুডউইল আর ক্যাপিটালিজমের মধ্যে একটা হবে। সাপোজ ইন কেস যদি গুডউইল না দেও, স্টুডেন্ট তো যেহেতু ইন্টেলিজেন্ট ও ক্যাপিটালিজমই রাখতে দেবে। আমার কথাটা বলতে হচ্ছে কিভাবে কোশ্চেন হয়, বলে স্যার স্টুডেন্ট ধরুন কিছুই জানে না। আরে কিছু না জানে তখন কি করে বলবো আমি, কিছুটা তো জানতে হবে ওকে, ওকে তো কিছু জানতে হবে না, কিছু তো জানতে হবে। আর কিছু না জানলে তখন করবে কি, ওই উবুদশ কুড়ি করবে। আর উবুদশ কুড়ি করতে নেই, নিয়ম আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যে এমসিকিউ যে কলেজগুলোতে করাই এতদিন যে ছিল, আমরা দেখেছিলাম, আমরা সার্ভে করেছিলাম, একটা সার্ভে করে দেখেছিলাম ম্যাক্সিমাম এমসিকিউ অ্যান্সার হয় বি আর সির মধ্যে। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সার হয়, আমরা সার্ভে করে দেখেছিলাম বি আর সির মধ্যে। বাট তোরা কিন্তু ওটা করার চেষ্টা করবি না, তোরা করার চেষ্টা করবি না, ঠিক আছে। কারা করে জানিস, এটা কারা করে, এটা তারাই করতে পারে, তারাই করতে পারে যারা একদম পড়ে যায় তাদের জন্য আমি সবসময় বলি, যারা পড়ে যায় না তাদের জন্য, যারা পড়াশোনা করে যায় না তাদের জন্য, ঠিক আছে তো, যারা পড়াশোনা করে যায় না। এখন তোরা বলি স্যার আমি করে দিই, ওটা তো আমি তো বলছি না, এটা তো আমি কখনো প্রমোট করছি না যে তুই এটা করবি, কিন্তু বলছি যারা পড়ে যায় তারা কি করে ছেড়ে দিয়ে যায়। আর তোদের তো একটা সুবিধা আছে, তোদের যে বোর্ড, তোদের তো একটা সুবিধা আছে, তোদের তো নেগেটিভ মার্কিং নেই। যদি এক লাস্ট মোমেন্ট অব্দি দেখলি যতটুকু পারলি, 24টার মধ্যে 16টা পারলি বা 17টা পারলি, 7টা পারলি না, 7টা পারলি না, তুই কালেকশনও করলি যে তাও ঠিকঠাক কালেকশন আসলো না, তখন তুই একটা মোটামুটি আনতাবড়ি দিবি 7টা। কি বেসিসে আনতাবড়ি দিবি সেটা আমি বলেছি, কি বেসিসে আনতাবড়ি দিবি, কি বেসিস। 48, এবার ধর কিছুদিন নাই পড়ে গিয়ে সব করে আনতাবড়ি দিস, সেটা পরীক্ষা খারাপ হতে পারে, এরকম করতে পারিস না। 48 কি বলেছে, এ লিমিটেড পারচেস মেশিন 15 লাখ টাকা। এ লিমিটেড একটা মেশিন কিনে 15 লাখ টাকা দিয়ে বির কাছ থেকে, এবং খুব ভালো কোশ্চেন দিয়েছে, দেখ এই কোশ্চেনটা কি বলেছে, এ লিমিটেড মেশিন কিনেছে কত টাকা দিয়ে বল, 15 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছে। আচ্ছা, আমরা মনে করেন ডিবেঞ্চার করেছিলি আমার ক্লাসে, 15 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনলাম, তাহলে অ্যাসেট কিনলে কি করতাম, ওকে ডিবেঞ্চার দিতাম বা শেয়ার দেবো। ওরা বলেছে কতগুলো শেয়ার দিচ্ছে, এর চেয়ে সোজা কোশ্চেন তুই কি করতে পারিস বল, এক একটা শেয়ারের দাম 100 টাকা, আর 25% প্রিমিয়াম, মানে এক একটা শেয়ারের দাম কত বলেছে, 125 টাকা। তাহলে 125 টাকা যদি একটা শেয়ার হয়, 15 লাখ টাকা কত হচ্ছে, আর 15 লাখ ভাগ 125 কর, 15 লাখ ভাগ 125, 15 লাখ ভাগ 125 কত হচ্ছে বল। হ্যাঁ হ্যাঁ, কি 2 লাখ, 15 লাখ ভাগ 125 কত হচ্ছে, 12, 12, ঠিক আছে, 12। 49 নম্বর কি বলছে, দ্য পার্ট অফ ক্যাপিটাল হুইচ হ্যাজ বিন কল্ড আপ বাট নট ইয়েট রিসিভড ফ্রম দ্য শেয়ার হোল্ডার। এ তো জানিস, এই অ্যান্সারটা বলতে হবে, কি হবে অ্যান্সারটা বল দেখি, কলসিন এরিয়া, একদম ঠিক। 50 কি বলছে, ওয়াই লিমিটেড ইস্যুড ইকুইটি শেয়ার অফ 10 ইচ এট এ প্রিমিয়াম পেবেল অন অ্যাপ্লিকেশন, দুটাকে কিছুক্ষণ আগেই বললাম, বল অ্যান্সার বল, অ্যান্সার বল, আরে অ্যান্সারটা বল, কত হতে পারে, এই অ্যাপ্লিকেশন 2 টাকা, অ্যালটমেন্ট 5 টাকা, 2 আর 5 7, আর কলে 5 12, 2 টাকা হবে অ্যান্সার। টোটাল 12 টাকা হলো, এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা করে, তাহলে প্রিমিয়াম কত, 2 টাকা করে। তো অঙ্ক দেখে যে এমসি গুলো, এতগুলো যে এমসি গুলো, কোনো এমসি গুলো কঠিন পেয়েছি, কঠিন না কিন্তু তোর নলেজ। আর বারবার বলছি যে আমি বারবার যে এই যে এই সিলেবাস এটাই লাস্ট, এই সিলেবাসই পড়াচ্ছি 2015 সাল থেকে। তোরা পরীক্ষা দিবি কোন সালে, 2025-এ পরীক্ষা দিবি, মানে পুরো 25, মানে টানা 10 বছর, 10-11 বছর সিলেবাস পড়ালাম। এই সিলেবাস পড়াতে গিয়ে, এমসিকিউ পড়াতে গিয়ে আমি একটা জিনিস ভালো করে বুঝেছি, এমসিকিউ মুখস্থ করে কোনো লাভ নেই। এটুকু আমি বুঝেছি, পুরো ভালো করে বুঝে গেছি, এমসিকিউ মুখস্থ করে কোনো লাভ নেই। যে মুখস্থ করে যায় তার পরীক্ষা খারাপ হতে পারে। কি করতে হবে, তুমি অঙ্ক ভালো করে করো, তুমি সব চ্যাপ্টার অঙ্ক ভালো করে করো, তুমি এমসিকিউ ইজিলি পেরিয়ে যাবে। এমনও দেখা গেছে তুই যদি অঙ্ক ভালো করে পড়ে যাস না, এমসিকিউ এমনি পারবি। 2 টাকা হলো অ্যান্সার। 51 নম্বর, এই যে আমি তোকে বলছি, আমার কাছে এতগুলো বছরের মধ্যে যে কটা বছর স্টুডেন্ট 100-তে 100 পেয়েছে অ্যাকাউন্টসে, যে কটা স্টুডেন্ট 100-তে 100, মানে এতগুলো বছর যে কটা স্টুডেন্ট 100-তে 100 পেয়েছে, তারা কোনোদিন এমসিকিউ করতো না, কোনোদিন এমসিকিউ করতো না। তারা এমসিকিউ কি করতো, শুধু অঙ্ক করতো, মানে অঙ্ক করতো, ক্লাসে অঙ্কগুলো ফলো করা হতো, আর বাড়িতে ওরা অঙ্ক কাজ করতো। এমসিকিউ নিজে থেকে আমি পড়িয়ে দিতাম, এটাই শুনতো, ব্যাস এটাই হয়ে গেল। আর টেস্ট পেপার বেরোতো, ওরা সলভ করতো, নিজে নিজে সলভ করতো, কোনো পয়েন্ট অসুবিধা, বুঝতে অসুবিধা হলে সেটা বুঝিয়ে দিত। কিচ্ছু না, এমসিকিউ মুখস্থ, বিশেষ করে কোন সাবজেক্ট, কস্ট ট্যাক্স আর অ্যাকাউন্টস। বাকি সাবজেক্ট তো করতে হবে, বাকি সাবজেক্টের কথা আমি বলছি না, আমি অ্যাকাউন্টেন্স আর কস্ট ট্যাক্সের কথা বলছি। 51 নম্বর বলছে কি, দ্য পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল হুইচ ইজ ইস্যুড টু পাবলিক ফর সাবস্ক্রিপশন ইজ কল্ড। ঠিক আছে, এটা বলতে পারবি, এটা কি হবে, এটা তো একদম সোজা কোশ্চেন দিচ্ছে, বলতে পার, বল না 51 নম্বরটা কি হবে। হ্যাঁ, বলছে দ্য পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল একটা পার্ট হুইচ ইজ ইস্যুড টু দ্য পাবলিক
ঠিক আছে, বলছে অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রির জন্য বিলি করা হয়, বিক্রি বলে দিয়েছে এখানে, বিক্রি বলে দিয়েছে, বিক্রি সেলের কথা বলেছে, এটাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল, এটাকে সাবস্ক্রাইব ক্যাপিটাল বলে। আর একটা কথা, আমি যে ক্লাসে পড়াই ক্লাসের কথাটা মনোযোগ সহকারে শুনতে হবে এমসি, বাড়িতেও করতে হবে না, ক্লাসের কথা শুনলেই হয়ে যাবে, ক্লাসে যেগুলো পড়াচ্ছে এইগুলো খুব ইম্পর্টেন্ট, ক্লাসের কথাগুলো শোনা জরুরি, ঠিক আছে তো? আচ্ছা, 52 নম্বরটা কি বলছে, 2000 শেয়ার অফ রুপিস 10 ইচ were issued but all the share were forfeited for non-payment of call money 3 টাকা per share. This shares were reissued 8 টাকা per share. What amount will be shown as discount? মানে ডিসকাউন্টে কত টাকা দেখাবো? তাহলে আরো একবার কোশ্চেনটা পড়া যাক। বলছে 2000 খানা শেয়ার 10 টাকা দামে 2000টা শেয়ার ইস্যু করা হয়েছে, সমস্ত শেয়ারে ফরফিটেড হয়ে গেছে, কেন? ফলে 3 টাকা দিতে পারেনি বলে, ঠিক আছে? দিস শেয়ারস ওয়ার রিইস্যু, সেই শেয়ারগুলো রিইস্যু করা হয়েছে 8 টাকা করে, সেই শেয়ারগুলো রিইস্যু করা হয়েছে 8 টাকা করে। তাহলে রিইস্যু করা হয়েছে 8 টাকা করে, ওরা বলছে ডিসকাউন্টে কত টাকা হবে? তুই ভাব, 10 টাকা শেয়ার বেচে 8 টাকা পেয়েছে, কত টাকা পাইনি? 2 টাকা পাইনি, 2 টাকা লসে গেছে, মানে 2 টাকা ডিসকাউন্ট হয়েছে, একটা শেয়ারে 2 টাকা হয়, তাহলে 2 শেয়ারে কত হবে? 4000 টাকা। তাহলে অ্যান্সারটা বুঝতে পারছিস কি বলতে? কোশ্চেনে কিন্তু সেরকম নেই, কোশ্চেন সেরকম, জাস্ট কোশ্চেনের মানে বোঝাটা না খুব জরুরি হয়ে দাঁড়ায়, কোশ্চেনের মানে বোঝাটা খুব জরুরি। 53 নম্বর, এক্সেস ক্রেডিট ব্যালেন্স ইজ টু বি ট্রান্সফার টু শেয়ার ফর ফিচার, মানে ওই শেয়ার ফর ফিচার করতাম না, ইস্যু অফ শেয়ার করতাম, ইস্যু অফ শেয়ারে ফর ফিচারে একটা জার্নাল করতাম, তারপরে রিইস্যু করতাম, রিইস্যু পর ক্যাপিটাল রিজার্ভ করতাম, ক্যাপিটাল রিজার্ভে কি করতাম? ফর ফিচারে যে অতিরিক্ত ব্যালেন্স থাকতো সেটা কোথায় পাঠাতাম? ক্যাপিটাল রিজার্ভে। তো এখানে এটাই বলতে চাইছে, বলছে এক্সেস ক্রেডিট ব্যালেন্স ও শেয়ার ফর ফিচার, শেয়ার ফর ফিচারে যদি অতিরিক্ত ক্রেডিট ব্যালেন্স থাকে এটা কোথায় পাঠাবো? ক্যাপিটাল রিজার্ভ। রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স 12%। হ্যাঁ বল, ইয়ারের কোশ্চেন না, তোকে তোকে দেবেই এটা, আবার পাবি, আবার পাবি, চিন্তা নেই, পরে আবার পাবি। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট বল? আমরা আগের একটা পেজে করালাম, মানে আগের একটা কোন একটা পেজে শেয়ার অ্যালটমেন্ট কি ধরনের অ্যাকাউন্ট, এটা বলছে শেয়ার অ্যাপ্লিকেশন কি ধরনের অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। 56, প্রেফারেন্স শেয়ার হোল্ডার গেট ডিভিডেন্ড, এই মাত্র পড়ালাম প্রেফারেন্স শেয়ার হোল্ডার। আচ্ছা আচ্ছা, না এটা এই তো পড়াইনি, আমি বলে দিচ্ছি, প্রেফারেন্স শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পায় কি রেটে, কি রেটে জানিস, আমি তোকে বলে দিচ্ছি, এটা তোদের বলিস, এটা বলা হয়নি আগে, এটা পাবি। আচ্ছা, তোরা ক্যাশ ফ্লো করার সময় পেতি না? আমি বলছি ক্যাশ ফ্লো যখন করতি বা ধর রেশিওর অঙ্ক করতে, প্রেফারেন্স শেয়ার আগে কিছু একটা পার্সেন্টেজ লেখা থাকতো, লেখা থাকতো 9% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। ডিবেঞ্চার করার সময় ডিবেঞ্চার থাকতো না, ডিবেঞ্চারে তো লেখা থাকতো 10% ডিবেঞ্চার, এরকম লেখা থাকতো। বা ডিবেঞ্চার হোক বা প্রেফারেন্স শেয়ার হোক, তার আগে একটা পার্সেন্টেজ লেখা থাকতো, দেখেছিলি? খেয়াল করেছিল? ক্যাশ ফ্লোর অঙ্ক দেখবি, অনেক ক্যাশ ফ্লোর অঙ্ক ছিল বা রেশিওর অঙ্ক ছিল, প্রেফারেন্স শেয়ারের আগে একটা পার্সেন্টেজ লেখা থাকতো। কেন? এই রেটে ডিভিডেন্ড দিতে বলে। কি রেট বলে? এটাকে ফিক্সড রেট বলা হয়, বুঝতে পারলি? এটাকে ফিক্সড রেট বলা হয়, ফিক্সড রেট ডিভিডেন্ড দেওয়া হয়। The authorized capital of a joint stock company, the authorized capital of joint stock company stated in the document, কোন ডকুমেন্টে, মানে কোম্পানির কোন ধরনের ডকুমেন্টে, কোম্পানি কোন ধরনের ডকুমেন্টে অথরাইজ ক্যাপিটালের কথা লেখা আছে বল দেখি। হ্যাঁ বল। মোয়া, মোয়া, তাই তো? মোয়া, মোয়া মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আরে মুড়ির মোয়া না কিন্তু, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে তো? মোয়াতে লেখা আছে, ঠিক আছে, মোয়াতে লেখা আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে বললাম কোম্পানি ইম্পর্টেন্ট ডকুমেন্ট মোয়া, আবার কোম্পানি অথরাইজ ক্যাপিটাল কোথায় লেখা থাকে? মোয়াতেই লেখা থাকে, ইম্পর্টেন্ট ডকুমেন্টেই তো লেখা থাকবে কথাটা। 58 নম্বর কি বলছে, ফেস ভ্যালু অফ এ শেয়ার 100 টাকা, একটা কোম্পানির শেয়ার ফেস ভ্যালু 100 টাকা করে, 90 টাকা হয়ে গেছে কলড আপ, কল করা হয়ে গেছে 90 টাকা কলড আপ, ঠিক আছে, 80 টাকা পেড আপ, ওয়াইল ফরফিটিং দ্য শেয়ারস, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট 8, এত বলতে হবে বল না, ফরফিচার কত টাকা 8 করছে, যত টাকা পেড আপ হয়েছে, পেড আপ কত বলেছে বল? 80, অ্যান্সার হলো 80 টাকা। একই কোশ্চেন, কি চেঞ্জ করেছে তোকে? ফিগারটা চেঞ্জ করবে, কোশ্চেন সেম প্রথমেই ছিল, এটা 22 সালে এসছে। এবার দেখ 59 নম্বর, দ্য পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল, বলছে পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল হুইচ ইজ ইস্যুড টু পাবলিক, ঠিক আছে, হুইচ ইজ ইস্যুড টু পাবলিক ফর সাবস্ক্রিপশন ইজ কল্ড, বলছে বলছে পার্ট অফ অথরাইজ ক্যাপিটাল একটা পার্ট, হুইচ ইজ ইস্যুড টু পাবলিক, পাবলিককে ইস্যু করা হয়, ঠিক আছে, ফর সাবস্ক্রিপশন ইজ কল্ড সাবস্ক্রাইব ক্যাপিটাল।
আচ্ছা এটা না, আগের অ্যান্সার একটু ভুল বলেছিলাম। এটা সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে না, এটা ইস্যুড ক্যাপিটাল বলছি, ইস্যুড ক্যাপিটাল। এটা ইস্যুড ক্যাপিটাল, আগের অ্যান্সারটাও ছিল না, ওটাও ইস্যুড ক্যাপিটাল লিখে রাখ। আগে কত নম্বর কোশ্চেন ছিল বলতো ওটা? এগারো নম্বর ইস্যুড ক্যাপিটাল। 59 তাই তো, 60 নম্বর। বল, বল দেখি। 2013 কোশ্চেন বললাম না, 2013 বলে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, সর্বশেষ কোম্পানি আইন, সর্বশেষ কোম্পানি আইন 2013 সালে চালু হয়েছিল। আগে কোম্পানি আইন ছিল 1956, তারপর নতুন করে চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে 2013 সালে। আচ্ছা, হু আর দ্য ওনার অফ কোম্পানি আগেই ছিল, রিপিট। শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির ওনার। তারা বলছে কি হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট অফ কোম্পানি, বল মোয়া পার্টি, সরি কি বলছে, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তো যে হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার অফ প্রাইভেট কোম্পানি, প্রাইভেট কোম্পানি ম্যাক্সিমাম মেম্বার কত বল? এটা 200 হবে, এখন তো 250 তো নেই, এখন 200 হবে এটা, মানে 50-র পাশে আমি 200 লিখে রাখলাম। তা হোয়েন শেয়ারস আর অ্যালটেড হুইচ অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড, এটা তো আগেই রিপিট ছিল। বলছে শেয়ার যখন অ্যালট করা হয় কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, মনে পড়ছে তো, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। শেয়ার অ্যালট মানে কি করতাম, মানে যখন শেয়ার অ্যালট করা হতো, সে তুই অ্যাপ্লিকেশন হোক বা অ্যালটমেন্ট হোক কল হোক, কি করতি, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করতি। তো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 64। 65টা কি বলেছে, ইন হুইচ অ্যাকাউন্ট অ্যামাউন্ট রিসিভ ওভার অ্যান্ড অ্যাবাভ, রিপিটেড কোশ্চেন, সিকিউরিটিজ প্রিমিয়াম হবে, ঠিক আছে তো। সাবজেক্ট টু দ্য কোম্পানি আর্টিকেল পারমিশন ইন্টারেশন কলস ইন অ্যাডভান্স কত হয়, রিপিট, ইন্টারেশন কলস ইন অ্যাডভান্স কত হয় বলেছিলাম, 12%। এই দেখ এখানে তো সুবিধা হয়ে গেল, দেখ 3, 6, 12, 15, যার মাথা খাটাবে। এখানে তো 10 তো নেই, তাহলে তো 12ই হবে। ডিসকাউন্ট আর রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস শুড নট বি মোর দ্যান, কার বেশি হতে পারবে না, অ্যামাউন্ট রিসিভ অন ফরফিটেড শেয়ারস, ঠিক আছে তো। 68 অ্যাপ্লিকেশন মানি ক্যান নট বি লেস দেন কত, 5%। বুঝতে পারলি তো, এগুলার বেশি ফাটাফাট করে ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কোনো ব্যাপারই নেই, একই কোশ্চেন, রিপিট কোশ্চেন তো না, এ আর বোঝাবো কি। তা দেখতে পাচ্ছি যে পরীক্ষায় দেখ আগে যেগুলো পড়ে নিলি, পরীক্ষায় দেখ পরপর এসছে পরীক্ষায়, আর এটা তো পরীক্ষায় এসছে পুরো পরপর, দেখ 24 সাল চলছে, আগের বছরের কোশ্চেনগুলো চলছে। দ্য ডেফিসিট রেজাল্টিং ফ্রম দ্য রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস এট আ ডিসকাউন্ট আর রিকোয়ার্ড টু বি অ্যাডজাস্টেড ফ্রম দ্য ব্যালেন্স, বলছে ডেফিসিট রেজাল্টিং ফ্রম দ্য রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস। আচ্ছা, at a discount, বলছি যে দ্য ডেফিসিট রেজাল্টিং, মানে ডেফিসিট রেজাল্ট বেরোবে ফ্রম দ্য রিইস্যু অফ ফরফিচার শেয়ার, ফরফিচার শেয়ার রিইস্যু করলে ডেফিসিট রেজাল্ট বেরোবে, ঠিক আছে, একটা ডিসকাউন্ট। আমি দেখছি 69-এর কোশ্চেনটা, দেখছি এই কোশ্চেনটা একটু পরে বলছি। এটা একটু আগের বছর এসেছিল কোশ্চেনটা, একটু ঘুরিয়ে দিয়েছিলাম, আমি বলছি এটা। 70 ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ইন মার্কেট, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার, ঠিক আছে তো। বল ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কি, এটা এক ধরনের ক্যাপিটাল লস, কিন্তু ক্যাপিটাল লস লিখলে কেটে দেবে। কারণ কেন কেটে দেবে, মার্কেটে যে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার হয়, এখন কি শেয়ার কি ডিসকাউন্ট ইস্যু করা যায় না, তাহলে কারেক্ট অ্যান্সার কি হওয়া উচিত, নান অফ দিস, কারেক্ট অ্যান্সার হওয়া উচিত নান অফ দিস, ঠিক আছে। 71 প্রি লিমিটেড পারচেস অ্যাসেট 7.5 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনেছে ফ্রম এইচ লিমিটেড, এবং ওকে কি দিচ্ছে, শেয়ার দিচ্ছে তার 25 টাকা প্রিমিয়ামে, তাহলে কতগুলো শেয়ার হবে, কর 7.5 লাখকে 125 দিয়ে ভাগ কর, কত হচ্ছে দেখ, দেখ 9375 এরকম কিছু হচ্ছে, কত 6,000 হচ্ছে, তো আচ্ছা 6,000 হচ্ছে, ক্যালকুলেট করে 6,000 হচ্ছে, তাহলে 6,000 দাগ দিয়ে দে, 71টাই দেখ। আচ্ছা কোশ্চেন গুলো দেখছিস, কমন কোশ্চেন কেমন আছে, তুই এবছরের পরীক্ষার কোশ্চেন তো আমি বলছি, আমার যা এই ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি, এই বছরের কোশ্চেন সবচেয়ে সোজা করো, এবছর কোশ্চেন সোজা করো। কেন, এই বছর লাস্ট বছর এই কনসেপ্ট কে এগিয়ে ধরলে এই বছর কোশ্চেন সোজা করো। সুতরাং এই বছর যা যা যেমন যেমন ভাবে বলছি আজকের পর থেকে, তেমন তেমন ভাবে পড়ে যাও, ওর মধ্যে দিয়ে সব কোশ্চেন আসবে, এমসিকিউ এসএকিউ সব কমন পড়বে, কিন্তু শুনে যেতে হবে কথা, ঠিক আছে। 72 একটা বলছে ইফ ফুললি পেড শেয়ারস অফ রুপিস 10 lakhs আর ইস্যুড,
ঠিক আছে, ফর পারচেস অফ বিজনেস হ্যাভিং নেট অ্যাসেটস 12 লাখ, ব্যালেন্স 2 লাখ টাকা ট্রান্সফার। আচ্ছা, তুই 12 লাখ টাকার অ্যাসেট কিনে তুই 10 লাখ টাকা পেমেন্ট করছিস, বেশি না কম? 2 লাখ টাকা কম পেমেন্ট, কোথায় যাবে 2 লাখ টাকা? ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে। ঠিক, তারা বলছে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 কোম্পানি ক্যান নট ইস্যু, ঠিক আছে। বলছে বলছে দেখি না বলছে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 ওয়াইজ কোম্পানি কি ইস্যু করতে পারে না? কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে না, ঠিক আছে তো। কোম্পানি ইরিডেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারে না, কোম্পানি প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারে না, কোম্পানি ইকুইটি শেয়ার ইস্যু করতে পারে না। এই কোশ্চেনটা দিয়েছে। 73টা একটু পরে বলছি আমি। 73 আর এখানে এটা কত, 69, এর পরে বলছি। বলছে নমিনাল ভ্যালু অফ ইচ শেয়ার ইজ ₹20। শেয়ারের নমিনাল ভ্যালু কত ছিল? 20 টাকা। শেয়ারের নমিনাল ভ্যালু ছিল কত? 20 টাকা। আর 16 টাকা বলেছিল কল্ড আপ ভ্যালু, 12 টাকা পেড আপ ভ্যালু। অ্যাট দ্য টাইম অফ ফরফিচার শেয়ার ক্যাপিটাল কত টাকা ডেবিট করো? ভাই 16 টাকা হবে, তার কোনো সন্দেহই নেই, 16 টাকা হবে। 75 নম্বর কি বলছে? বলছে এক্স লিমিটেড ইস্যু 10,000 অর্ডিনারি শেয়ার অফ রুপিস 10 ইচ একটা প্রিমিয়াম 20%। তো বলছে কোম্পানি 10,000টা অর্ডিনারি শেয়ার ইস্যু করা হচ্ছে, ঠিক আছে তো। 20% প্রিমিয়াম, 10,000 20% মানে 12 টাকা। অল মানি রিসিভড অন শেয়ার্স। তো শেয়ার ক্যাপিটালে কত বলছো? শেয়ার ক্যাপিটালে 1 লাখ টাকা বলছে, তো কোনো সন্দেহ নেই। ক্যাপিটালে কোন টাকা বলছো? ফেস ভ্যালু বসে 10,000 × 10 1 লাখ টাকা। আচ্ছা, 76 নম্বর কি বলছে? দ্য গ্যাপ বিটুইন টু কলস, দুটো কলের মধ্যে গ্যাপ কত দিনের হওয়া উচিত? ঠিক আছে, এটাই লাস্ট কোশ্চেন। স্যার আমাদের কোয়েশ্চেন পেপারটা আমার কাছে। আচ্ছা, এটা 30 দিন হবে, হ্যাঁ 30 দিন, এটা 30 দিন হবে। দুটো কলের মাঝখানে গ্যাপ কতদিনের হওয়া উচিত? 30 দিন। দাঁড়া, বলে দিচ্ছি এগুলো। আচ্ছা, এই এখানে বোঝা 73টা বলছি পরে। কোম্পানি ক্যান নট ইস্যু, কোম্পানি কোন শেয়ার ইস্যু করতে পারে না? ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। কোম্পানি 2013 সালে আইন অনুযায়ী কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে, ইকুইটি ইস্যু করতে পারে। ইস্যু করতে পারে নাকি? ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে তো। 73টা বি হবে। আর 69টা আমি পরে বলে দেবো, ঠিক আছে তো। হয়ে গেল তাহলে আমাদের, আমাদের কিন্তু তোদের সঙ্গে মানে কি বললাম, আজকে কত তারিখ? আজকে অক্টোবর মাসের 1 তারিখ। অক্টোবর মাসের 1 তারিখে আমাদের পুরো ক্লাস 12-এর পুরো কোর্স কমপ্লিট। অ্যাকাউন্টেন্সি ফুল কোর্স কমপ্লিট, আর কিছু বাকি নেই। ফুল কোর্স কমপ্লিট হয়ে গেল আজকে দিন।